সো আজকে আমরা শুরু করবো হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এর 5.1 বাইনোমিয়াল। বাইনোমিয়াল এক্সপ্যানশন, যাকে বাংলায় বলা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আমরা মূলত আজকে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টা শুরু করব। যারা 9 লেভেলের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টা পড়ে আসছিল তাদের জন্য আজকের এই অধ্যায়গুলা, অর্থাৎ এখানে দুইটা অধ্যায় আছে 5.1 আর 5.2, এই দুইটা অধ্যায় তাদের জন্য বুঝতে একটু সুবিধা মনে হবে। তবে 9-10 থেকে ইন্টারমিডিয়েটে এখানে কিছুটা চেঞ্জ আছে, বিশেষ করে তোমাদের ব্যাচে যারা ছিলে, তোমাদের 9-10 বইয়ের মধ্যে কিছু কিছু সূত্র ছিল না, যা কিনা এই বছরের বইগুলোর মধ্যে সেই সূত্রগুলো আছে। সো তোমাদের হয়তো বা কিছু বিষয় এখানে নতুন কিছু শিখতে হবে, মানে 5.1 অধ্যায়টার মধ্যে নতুন কিছু বিষয় শিখতে হবে, তবে 5.2 অধ্যায়টার মধ্যে নতুন প্রায় সব কিছুই তোমাকে শিখতে হবে। তো আমরা এখন মূলত যেটা অধ্যায়টা শিখবো সেটা হলো দ্বিপদী বিস্তৃতি। তোমরা 9-10 লেভেলে এটা পড়ে আসছো, তো তারপরেও আমি ওভারঅল একটা বিষয় আলোচনা করবো যেন তোমাদের সবকিছু পুনরায় আবার সবকিছু মনে পড়ে যায় এবং তোমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারো। দ্বিপদী বিস্তৃতি পারাটা তোমাদের জন্য খুবই জরুরি, এটা তোমাকে পারতেই হবে, কোনো অপশন নাই এখানে। এখান থেকে একটা সৃজনশীল পরীক্ষার মধ্যে আসতে পারে। অধ্যায়টা খুব কঠিন না, তবে অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক আছে মোটামুটি বড়, আর মোটামুটি প্রায় বেশিরভাগ অঙ্কই প্রায় মাঝারি সাইজের, একবারে ছোট না একবারে বড় না। তো আমরা প্রথমেই আগে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের বেসিকগুলো সম্পর্কে আলোচনা করব, কি কি বিষয় সম্পর্কে তুমি এখানে জানতে পারবে। শুরু করা যাক তাহলে। প্রথমে আমরা একদম প্রথমে যে বিষয়টা সম্পর্কে জানতে পারবো সেটা হলো দ্বিপদী বিস্তৃতির সাধারণ যে সূত্রটা সেটা সম্পর্কে। তোমরা একটা 9-10 পড়ে আসছো, 1 + y হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 + ny n ইন্টু n - 1 বাই ফ্যাক্টোরিয়াল টু y টু দি পাওয়ার 2 মানে y স্কয়ার, n ইন্টু n - 1 n - 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 y কিউব প্লাস এভাবে কন্টিনিউয়াসলি হতে থাকবে n ইন্টু n - 1 n - 2 n - 3 ফ্যাক্টোরিয়াল 4 y টু দি পাওয়ার 4 টু বি কন্টিনিউ। বুঝতে পারছো? এখন তোমাদের হয়তো তোমরা এটা জানো যে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টা আমরা আসলে কেন ব্যবহার করি, বা দ্বিপদী বিস্তৃতি শিখে আমাদের মূলত লাভটা কোথায়। আমরা সিম্পলি 1 + y হোল টু দি পাওয়ার 0 এর মান জানি 1, 1 + y হোল টু দি পাওয়ার 1 এর মান জানি 1 + y হবে। 1 + y হোল স্কয়ার এর সূত্র ফেলতে পারি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 1 + y কে হোল কিউবের সূত্র ফেলতে পারি আমরা, কি সূত্র সেটা, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কিন্তু 1 + y হোল টু দি পাওয়ার 4 কিংবা 1 + y হোল টু দি পাওয়ার 6, 1 + y হোল টু দি পাওয়ার 10, 1 + y হোল টু দি পাওয়ার 15, এই মানগুলো কিন্তু আমরা জানি না। এই জন্যই আসলে দুইটা পদকে বিস্তৃত করা হয়, অর্থাৎ রেজাল্টগুলোকে বের করা হয়। এই বিষয়গুলোকে নাম দেওয়া হয়েছে বাইনোমিয়াল, যাকে বাংলায় বলা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতির উদ্ভবটা আসলে এই চিন্তাগুলো থেকে আসে। আমরা সাধারণভাবে কিউব পর্যন্ত সূত্রগুলো জানি, কিন্তু পাওয়ার 4, পাওয়ার 5 আর 4 অর্থাৎ 4 এর থেকে অনেক বেশি যদি থাকে সেগুলো কিন্তু আমরা জানি না, অথবা যদি 0 থেকে কম থাকে, মানে -1 -2 -3 -4 এর মানগুলো যদি থাকে সেগুলো কিন্তু আমরা জানি না। সেই বিষয়গুলো সম্পর্কে আমরা হয়তো বা 5.2 তে জানতে পারবো। যদি পাওয়ার যদি ঋণাত্মক থাকে সেক্ষেত্রে তাদেরকে কিভাবে করে বিস্তৃতি করতে হয় আমরা সেগুলো জানবো, সমস্যা নাই। তো আমরা প্রথমে 5.1 এর জন্য যাবতীয় বিষয়গুলোকে একটু জানার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা সূত্র 1 + y হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 + ny প্লাস n ইনটু n - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 y স্কয়ার n ইনটু n - 1 n - 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 y কিউব n ইনটু n - 1 n - 2 n - 3 বাই ফ্যাক্টোরিয়াল 4 y টু দি পাওয়ার 4। এভাবে কন্টিনিউয়াসলি এটা হতেই থাকবে, অর্থাৎ n এর মান তোমাকে কন্টিনিউয়াসলি এটা যেতে থাকবে, প্লাস ফ্যাক্টোরিয়াল কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, প্লাস y এর পাওয়ার ক্রমান্বয়ে বাড়তে থাকবে, অর্থাৎ বিস্তৃতি লাইনটা যেভাবে করে সামনে অগ্রসর হয় সেভাবে এটা হতে থাকবে। আমি একটু দেখবো যে এই সূত্রগুলো ইউজ করার মাধ্যমে কিভাবে করে যে কোনো ম্যাথগুলোকে সলভ করা পসিবল। সাপোজ একটা অঙ্ক আমাদের কাছে আসছে 1 + y হোল টু দি পাওয়ার 5 কে বিস্তৃতি করতে বলছে। এগুলো কিন্তু একদম 9-10 এর বেসিক, কিন্তু এগুলো তোমরা জানতে হবে। প্রাথমিকভাবে এগুলো যদি জানতে না পারো তাহলে কিন্তু এই অধ্যায়টাকে ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে না।
তো দেখা যাক আমরা এটাকে এই সূত্রটা যদি ইউজ করতে চাই। আরেকটা কথা আমাদের বলে রাখি যে পাওয়ার এখানে যা থাকে তা থেকে কিন্তু পদ সংখ্যা 1 বেশি হয়। অর্থাৎ পাওয়ার যেহেতু এখানে 5 আছে, যদি আমি এটাকে ফুল বিস্তৃতি করি তাহলে এখান থেকে আমরা পদ পাবো কয়টা? 6টা পদ পাবো। ওকে, এই যেমন এগুলো একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই পুরোটা একটা পদ, এই পুরোটা একটা পদ, এগুলো একটাকে বলা হয় পদ সংখ্যা। আর কি কি বিষয় খেয়াল রাখতে হবে? ফ্যাক্টোরিয়াল মানে তোমরা হয়তো জানোই, ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই, তারপর এটা সম্পর্কে একটু ব্যাখ্যা দিই। ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করা হয় এরকম ভাবে, কেউ কেউ আবার এটাকে এভাবে প্রকাশ করে, যার যেভাবে খুশি। আমাদের সময় আগে আসলে সব সময় ফ্যাক্টোরিয়ালকে এভাবে প্রকাশ করা হতো, যেমন এটা 2 ফ্যাক্টোরিয়াল, এটা 5 ফ্যাক্টোরিয়াল। এগুলো এখন মনে হয় এভাবে আর ফ্যাক্টোরিয়াল দ্বারা প্রকাশ করা হয় না, ফ্যাক্টোরিয়াল এরকম আশ্চর্যবোধক চিহ্নের দ্বারা এটাকে প্রকাশ করা হয়। আচ্ছা, যাই হোক, এখন ফ্যাক্টোরিয়াল মানে বিষয়টা আমি তোমাকে আলোচনা করি। ধরো 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মিন্স 5 থেকে শেষ পর্যন্ত গুণ করতে করতে যাবা, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। ওকে, যেমন যে কোনো কিছু, যেমন যদি 7 ফ্যাক্টোরিয়াল বলা হয় 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, একদম শেষ পর্যন্ত 1 পর্যন্ত গুণ। আরেকটা বিষয় খেয়াল রাখবা, 0 ফ্যাক্টোরিয়াল মিন্স 1। 0 into 1 মানে কিন্তু 1 না, 0 ফ্যাক্টোরিয়াল মিন্স 1। এটা আসলে একটা ক্যালকুলেশন করার মাধ্যমে, একটা থিওরিটিক্যাল ভাবে এটা প্রমাণ করা হয়েছে 0 ফ্যাক্টোরিয়াল মিন্স 1 কেন। যদি সময় হয় একদিন এই সম্পর্কে ব্যাখ্যা দিব 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 কেন। যাই হোক, মোট কথা ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ তুমি 0 ফ্যাক্টোরিয়াল ছাড়া যদি তুমি নরমালি হিসাব করো, 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, এর মানে একদম 1 থেকে পিছন পর্যন্ত গুণ করতে করতে যাওয়া। সো আশা করি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে কারো কোনো ডাউট নাই। এটা তোমরা জানোই, আমি একটু জাস্ট রিভিউ করতেছি যেন তোমাদের সবকিছু একটু ক্লিয়ারলি মনে পড়ে যায় সবকিছু, কারণ এগুলো জানা না থাকলে এই অধ্যায়টা ভালোভাবে পারা যাবে না। তো দেখা যাক, আমাদের যেটা বলছিল যে 1 + y হোল টু দি পাওয়ার 5 কে বিস্তৃতি করতে হবে। ওকে, এই সূত্রটা ইউজ করার মাধ্যমে তাহলে আমরা কি লিখতে পারি? 1 + ny, n কত? দেখো 5, এই যে পাওয়ারটা হলো ny প্লাস n ইনটু n - 1 বাই ফ্যাক্টোরিয়াল টু y স্কয়ার। তারপরটা কি হবে? তারপরে পরটা n ইনটু n - 1 n - 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 y কিউব। তারপরটা কি হবে? n ইনটু n - 1 n - 2 n - 3 বাই ফ্যাক্টোরিয়াল 4 y টু দি পাওয়ার 4। এন্ড ফাইনালি এরপরটা কি হবে? n ইনটু n - 1 n - 2 n - 3 n - 4 বাই কত? ফ্যাক্টোরিয়াল 5 y টু দি পাওয়ার 5। সো বিস্তৃতি আমি এটাকে করলাম। এখন আমি ক্যালকুলেশন করব 1 + 5y, এখানে বিয়োগ করলে 4 4 5 20, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, তাহলে 20 দ্বারা 2 কে ভাগ করলে থাকবে 10y স্কয়ার। এখানে যদি আমি কাজ করি তাহলে থাকবে উপরে 3 আর 4, 3 4 12, 5 12 60। আর ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, 60 দ্বারা 6 কে ভাগ করলে 10 থাকবে, 10y কিউব। এটা তুমি ক্যালকুলেট করতে পারো, মুখোমুখি দিলে করতে পারো। এখানে ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 গুণ 3 গুণ 2, আর উপরে যদি কাজ করি আমি দেখতে পাচ্ছি এখানে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 আছে। সো কাটাটি করার পর লাস্টে 5 থাকবে, y টু দি পাওয়ার 4। আর এখানে যদি ফ্যাক্টোরিয়াল 5 আর উপরে দেখি ফ্যাক্টোরিয়াল 5ই আছে ঘুরে ফিরে, সবকিছু ক্যালকুলেশন করলে সেখানে জাস্ট 1 থাকবে, তার মানে y টু দি পাওয়ার 5। দেখো আমরা কিন্তু খুব সহজে এটাকে বিস্তৃতি করতে পারলাম। মূল বিষয়টা কি দাঁড়ালো যে পাওয়ার যদি 3, যেটা আমরা সূত্র পর্যন্ত জানি, এর থেকে যদি বড় পাওয়ারও থাকে তারপরে কিন্তু সেটাকে এই সূত্রগুলোর মাধ্যমে ইউজ করা যায় এবং সেটাকে সলভ করা যায়। তোমরা এই সম্পর্কে জানো। তবে এই সূত্রটা তখনই প্রযোজ্য যখন প্রথম পদটা 1 থাকবে। তবে যদি প্রথম পদ 1 না থাকে, অন্য কোনো কিছু থাকে, সাপোজ x y z থাকে কিংবা a b c থাকে, অথবা 1 ছাড়া যদি 2 4 5 6ও থাকে, তখন কিন্তু এই সূত্রগুলো সেখানে কাজ করবে না। তখন তোমাকে একটু অন্য রকমের সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ সেটা x + y হোল টু দি পাওয়ার n। আমি সেটা একটু দেখাই দিই, তোমরা এটাও পড়ছিলা। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হলো x + y হোল টু দি পাওয়ার n এর দ্বিপদী বিস্তৃতির সূত্র। সূত্রটা খুবই সিম্পল এবং খুব ইন্টারেস্টিং একটা সূত্র। এটা সবথেকে বেশি কাজে লাগে, কারণ প্রথম পদ 1 এই অধ্যায়ের মধ্যে কোনো অঙ্ক আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ সবগুলো প্রথম পদেই 1 ছাড়া অন্য কিছু আছে, যেটা বললাম যে 2 4 5 6 অথবা a b c d অথবা p q r যে কোনো থাকুক না কেন, 1 ছাড়া অন্য কোনো কিছু থাকলে তোমাকে এই সূত্র ইউজ করতে হবে, x + y হোল টু দি পাওয়ার n। সূত্রটা x টু দি পাওয়ার n, তারপরে n c 1, x টু দি পাওয়ার n - 1 y টু দি পাওয়ার 1, তারপরে n c2 x টু দি পাওয়ার n - 2 y টু দি পাওয়ার 2, এইভাবে করে যাবে n c3 x টু দি পাওয়ার n - 3 y টু দি পাওয়ার 3। লাস্টে
y টু দি পাওয়ার n পর্যন্ত কন্টিনিউ হবে। বুঝতে পারছো কথা কি বলছি নাকি বুঝতে পারো নাই? অর্থাৎ এটা তোমরা সাধারণ সূত্র তোমরা পড়ছিলে দ্বিপদী বিস্তৃতির জন্য, এটা সেটাই x to the power n nc1 x to the power n minus 1 y to the power 1 nc2 x to the power n minus 2 y to the power 2 nc3 x to the power n minus 3 y to the power 3 to be continued। এই সূত্রগুলোর সাহায্যে আমরা বেসিক কিছু অঙ্ক করতে পারি, তা তোমরা এগুলো হয়তো তোমরা জানো, এগুলো আমার বলার কিছু নাই। আমি এই সূত্রে আরেকটা অঙ্ক একটু দেখায় রাখি। ধরো x plus y whole to the power তোমাকে 6 বের করতে বলছে, ঠিক আছে? তাহলে কি করবা? x to the power 6 বুঝতেই পারছো এখানে পদ হবে কয়টা? 7টা, কারণ এখানে পাওয়ার 6 আছে। x to the power 6 তারপরে 6c1 x to the power 6 minus 1 y to the power 1 6c2 x to the power n minus 2 y to the power 2 6c3 x to the power n minus 3 y to the power 3 এভাবে যতগুলো পদ মানে শেষ পর্যন্ত করবা, 7 পদ পর্যন্ত এখানে হবে। 1 2 3 4 আমি 4 পদ পর্যন্ত বিস্তৃতি করছি, তুমি আরো এখানে 7 পদ পর্যন্ত বিস্তৃতি করতে পারো, ওখানে গিয়ে বিস্তৃতি শেষ হবে। এগুলো তো রেজাল্ট এখন বের করতে পারবাই। x to the power 6 হলে 6 থেকে 1 করলে 6 পাওয়া যায়, x to the power 5 y আর 6 থেকে 2 করলে মেবি 15 পাওয়া যায়। তোমাদের ক্যালকুলেটরের বাটন আছে, শিফট দ্বারা ভাগ চিহ্ন টিপ দিবা, অথবা দেখবা ভাগ চিহ্নের উপরে ওই এসি বাটনটার নিচে ভাগ চিহ্নের উপরে এনসি আর কথাটা লেখাই আছে, এটাই হবে সেই সূত্রটা। সো আমি একটু দেখাচ্ছি এখানে। তো যদি এখানে কাজ করি তাহলে এখানে কত বলছি 6c2 কাজ করলে 15 পাওয়া যাচ্ছে, মানে 6c2 মিন্স 15। এটা ক্যালকুলেটর ছাড়া কি হবে মুখে করা যায় তাহলে তোমাকে আমি দেখাবো এখন। x to the power n minus 2 y to the power 2, আচ্ছা এখানে ক্যালকুলেশন করে দিই, তার মানে x to the power 4y স্কয়ার পাবো। আর 6 থেকে যদি আমরা c3 করি তাহলে আমরা এখানে পাচ্ছি 20 x to the power 3 y to the power 3, এভাবে কন্টিনিউ মানে একদম শেষ পর্যন্ত এটা হবে, 7টা পদ পর্যন্ত হবে। আমি 4টা পদ পর্যন্ত এখানে করলাম। এই সম্পর্কে তোমরা জানো, কারণ এই সূত্রগুলো তোমাদের 9 10 লেভেলে পড়ে আসা হয়েছে। এখন তোমাদেরকে আমি আরেকটু ব্যাখ্যা দিব যে এই NCR যেটাকে আমরা বললাম যে 6C1 বা 6C2 বা 6C4 যেটাকে বলা হয় NCR, এইটার একটা সূত্র আছে, সেই সম্পর্কে এখন একটু আলোচনা করব। সূত্রটা NCR ইকুয়াল টু কমন যদি দেখবা ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের মেইন সূত্র। এখন যদি বলা হয় ভাই ফ্যাক্টোরিয়াল n বলতে আসলে কি বোঝায়? ফ্যাক্টোরিয়াল n বলতে বোঝায় ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু n n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, এভাবে সারা জীবন কন্টিনিউ হতে থাকবে। আর যদি আমি শুধু নাম্বার হিসাবটা করি তাহলে এখানে পাবো আমি 1 2 3 4 5, মানে এটা যতগুলো পদ পর্যন্ত আসে। বুঝতে পারছো? আমি আবার বলতেছি, যদি আমি n মানে তো স্বাভাবিক সংখ্যা, তার মানে এক এক করে আস্তে আস্তে কমতে থাকবে, n n minus 1 n minus 2 n minus 3 n minus 4 n minus 5 n minus 6 এরকম করে কন্টিনিউ হবে। আর যদি আমি নাম্বার হিসাবটা করি তাহলে 1 2 3 4 5 6, তারপর দেখো 6 একটা কমলো, 5 তারপর একটা কমলো, মানে এখানে যতগুলো থাকবে 1 2 3 4টা আছে, তো তুমি যদি সেই অনুসারে লেখো তাহলে এখানে 4 3 2 1 এরকমটা আসবে। এখানে অনেক হতে পারে, 6টা লিখলে 6টা হতে পারে, অনেক হতে পারে। যাই হোক আমরা নাম্বার এখন আসতেছি না, সেই সম্পর্কে আমরা আসবো, পাবো এরকম কিছু অঙ্ক আমরা পাবো সামনে। তো ফ্যাক্টোরিয়াল n মানে হলো n n minus 1 n minus 2 n minus 3 n minus 4 এরকম করে কন্টিনিউ সারা জীবন হতে থাকবে। যদি বলা হয় ভাই n plus 1 হোল ফ্যাক্টোরিয়াল মানে কত? ফ্যাক্টোরিয়াল n মানে তো বুঝতে পারছি, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে, কিন্তু তোমাকে এখন এই বিষয়গুলো ভালো করে বুঝতে না পারলে তুমি কিন্তু সাধারণ অঙ্কগুলো কিছুই পারবে না। ফ্যাক্টোরিয়াল n plus 1 হোল ফ্যাক্টোরিয়াল মানে কত? এর মানে n plus 1 একটা কমবে, n আরো কমবে, n minus 1 n minus 2 n minus 3 এভাবে কন্টিনিউ হতে থাকবে। বুঝতে পারছো? তবে ফ্যাক্টোরিয়ালটা কিন্তু রিমুভ হচ্ছে না, যেমন তুমি যদি এই পর্যন্ত করতে চাও তাহলে n minus 3 হোল ফ্যাক্টোরিয়াল থেকে যাচ্ছে লাস্টে গিয়ে। এই কাহিনীগুলো আছে তোমাদের, হয়তো আমি ওই কম্বিনেশন এন্ড পারমুটেশন অঙ্কগুলো করার সময় ফ্যাক্টোরিয়ালের কিছু অঙ্ক মনে হয় সেখানে ছিল, 2-3টা অঙ্ক মনে হয় সেখানে ছিল, আমার খেয়াল নাই এক্স্যাক্টলি কত নাম্বারে সেই অঙ্কগুলো ছিল, তবে অঙ্কগুলো ছিল সেখানে। পারমুটেশন অঙ্কগুলো 5.1 5.2 ওটাও ফার্স্ট ইয়ারেই ছিল ওইটা। যাই হোক, তো এই বিষয়টা এরকম। তবে যদি এখানে তুমি n plus 2 কে ফ্যাক্টোরিয়াল করো তাহলে কি হবে? n plus 2 ফ্যাক্টোরিয়াল মানে কি লিখবা? এখানে লিখবা n plus 2 একটা কমবে, তার মানে কত? n plus 1 আরো একটা কমবে, তার মানে n, তারপর আরো কমবে n minus 1, তারপর আরো কমবে n minus 2, এভাবে সারা জীবন এটা কন্টিনিউ হতে থাকবে। তবে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা কিন্তু থেকেই যাবে লাস্টে, তুমি যে পর্যন্ত এটা করো না কেন, শেষ কিন্তু নাই। যেমন এটার মধ্যে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা থাকতেছেই,
আমি এখন ওই প্যাচটা আমি এখানে দিব না, জাস্ট তোমাদের আমি এটা বলে রাখতেছি যে ফ্যাক্টোরিয়াল n বলতে কি বোঝায়। অনেক কিছু আছে এখানে, অনেক কাহিনী আছে এখানে, বিষয়গুলো এটা তাড়াতাড়ি সবকিছু জানা যাবে না, আস্তে আস্তে সব জানবো আমরা। তাহলে এখন এখানে কথা হচ্ছে যে এটা আমাদের মূল সূত্র, NCR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে এই সূত্রটা ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে করতে পারি? ধরো একটা অঙ্ক আমাদের সামনে আছে 6c2, এটা মানে আমরা একটু আগে জানতে পারছিলাম 15, কিভাবে সম্ভব আমরা একটু দেখি। ফ্যাক্টোরিয়াল 6 বাই কত, ফ্যাক্টোরিয়াল 2 মানে কত, 2 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস r, এই দেখো n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো তো, 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। ওকে, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2 গুণ 1, এখানে ইনটু ছিল থাকলো, এখানে বিয়োগ করে কত হবে 4, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে এখানে দেখা যাক এখানে আমরা উপরে কত পাই। উপরে আমরা দেখতে পাচ্ছি 6 ফ্যাক্টোরিয়াল, তো বাটন আমাদের ক্যালকুলেটর আছে, কষ্ট করতে হবে না, বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। এই দেখো এটা মানে কত আসলো, 15 আসলো। বুঝতে পারছো কথা কি বলছি? অর্থাৎ এখানে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল ছিল, আমি একটা দেখাচ্ছি তোমাদের, আমাদের এখানে 2 ফ্যাক্টোরিয়াল ছিল, আর ইনটু এখানে কত ছিল বিয়োগ করলে 4 ফ্যাক্টোরিয়াল। আমি 4 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল বের করে তাদেরকে গুণ করছি এবং উপরে মানটা দ্বারা ভাগ করছি, দেন আমি অ্যানসারটা পেলাম কত, জাস্ট 15। সো এইভাবে করে আসলে এনসিআরটাকে ক্যালকুলেশন করা হয়। তোমরা হয়তো এগুলো তোমরা 9 জেনে আসছো। আমি আরো একটা দেখাই। ধরো আমাদের আছে 10c কত ধরবো, ধরো 6 আছে, তাহলে এটাকে সলভ করা কি হবে, সেম কাহিনী, ফ্যাক্টোরিয়াল n, n মানে কিন্তু সবসময় উপরেরটা, আর r বলতে সবসময় কি বোঝায়, নিচেরটা বোঝায়, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবা। NCR তার মানে 10c6, তার মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল আর 10 মাইনাস 6 হোল ফ্যাক্টোরিয়াল। দেন আমি এখানে ক্যালকুলেশন করব, আমাদের যা আসবে আমি তো দেখি ক্যালকুলেটরে কাজ করে কত আসে, 10 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল। তোমাদের ক্যালকুলেটরে কিন্তু ফ্যাক্টোরিয়াল বাটনটাই আছে, আর ওখানে বিয়োগ করলে 4 ফ্যাক্টোরিয়াল, এটা মানে আসে 210। 210 একবারে তুমি যদি ডাইরেক্ট ক্যালকুলেটরে 10c6 লেখো তাও কিন্তু তুমি এই রেজাল্টটাই পাবা। এটা লেখা কি হবে জানোই তো, 10 লিখবা, তারপর শিফট দিয়ে ভাগ বাটনে টিপ দিবা, শিফট দিয়ে ভাগ বাটনে টিপ দিবা, তাহলে পাচ্ছ c, আর এখানে কত আছে 6, তার মানে 10c6 মানে কত, সেই 210ই পাওয়া যাচ্ছে। সো এটা ছিল ফ্যাক্টোরিয়ালের কাহিনী বা এনসিআর সূত্রের কাহিনী। এবার তোমাদের একটা বিষয় সম্পর্কে জানাবো, সেটা হলো প্যাসকেলস ট্রায়াঙ্গেল বা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা। তোমরা এটাও জানো, আমি তারপর একটু দেখায় রাখি। কারণ মূলত এই অধ্যায়ের মধ্যে তুমি বলতে পারো যে 70 থেকে 80% বেসিক 90 লেভেলে তোমাদের পড়ে আসা হয়েছে এই অধ্যায়ের পরিপ্রেক্ষিতে। 70 থেকে 80% বেসিকই তোমরা 90 লেভেলে পড়ে আসছো। এর পরের অধ্যায়টার মধ্যে অনেক কিছু 90 পড়ো নাই। যাই হোক, কিন্তু এই অধ্যায়টা তোমরা জানতে হবে, নাহলে এর পরের অধ্যায়টা ভালো করে পারা যাবে না। আমরা প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যেটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ, খুব মজার একটা ত্রিভুজ, খুব সুন্দর একটা সরল একটা ত্রিভুজ। দেখো 1, তারপরে 1 1, জাস্ট দুই সাইডে খালি 1 বসাবা, তারপরে 1 এক আর এবং 1 যোগ করে 2 মাঝখানে রাখবা, তারপর আবার 1 1, 2 এর 1 যোগ করলে 3, 2 এর 1 যোগ করলে 3 1, 3 এর 1 4, 3 3 6, 3 1 4 1, 5 10 10 5 1, 6 15 20 15 6 1 করা যাবে, 7 21 35 35 21 7 1, যতগুলো থাকে তোমার এখানে আরো করা যাবে, 1 8 28 56 70 56 28 8 1। বুঝতে পারছো? তবে খেয়াল রাখবা, ধরো তোমাকে কোনো কারণে x প্লাস y হোল টু দি পাওয়ার 5 কে করতে হবে, তখন তোমাকে দেখতে হবে কোথায় 6টা অক্ষর আছে, সেটাকে টার্গেট করতে হবে, 1 2 3 4 5 6, তার মানে এই লাইনটাকে ফোকাস করে করতে হবে। প্যাসকেলের ত্রিভুজের মূল কাহিনীটা কি, এই মানগুলোর সাহায্যে তোমাকে কি করতে হবে, তুমি যে এনসিআর সূত্রটা ফেলতা না, সেই সূত্র তোমাকে ফেলতে হবে না, তুমি জাস্ট খালি সহগগুলোকে এই সহগগুলোকে ইউজ করেই যে কোনো বিসিটি করতে পারবে। আমি একটা অঙ্ক তোমাকে একটু দেখাই দিই। আচ্ছা, আমি একটু এখান থেকে মুছতেছি, আমি স্ট্রেস পাচ্ছি না, তো ধরো আমি এই পর্যন্ত মুছলাম। এখন এটাকে আমাকে বিস্তৃতি করতে বলা হয়েছে, আমি এই লাইনটাকে ফলো করে এটাকে বিস্তৃতি করবো, এখান থেকে শুধু আমি সহগের মানগুলোকে ব্যবহার করব। আর এই বিস্তৃতি কি হয়, এক্স এর পাওয়ারগুলো আস্তে আস্তে কি হতে থাকে, বাড়তে থাকে, মানে সরি কমতে থাকে, আর ওয়াই এর পাওয়ারগুলো আস্তে আস্তে কি হতে থাকে, বাড়তে থাকে। মানে আবারও বলতেছি, এক্স এর পাওয়ারগুলো আস্তে আস্তে কমতে থাকে, ওয়াই এর পাওয়ারগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, যত তুমি কি বলে এটাকে বাম থেকে ডান দিকে যাবা। তার মানে x টু দি পাওয়ার 1 আছে, 1 মনে এখানে লিখলাম, ঠিক আছে, মনে এখানে মনে করে আমি 1 লিখলাম, 1 তো লিখে লাভ নাই, x টু দি পাওয়ার কত 5, তারপরে 5 নিব, সব এই সহগটাকে নিলাম, 5 দিলাম, তারপরে x এর পাওয়ার 1 কমবে,
y এর পাওয়ার একটা আসবে, y এর পাওয়ার মানে 1 আছে, তারপর আমরা আরেকটা সহগ ইউজ করতেছি 10, আবার x এর পাওয়ার আরো 1 কমবে, y এর পাওয়ার আরো 1 বাড়বে, তারপর আমরা আরেকটা সহগ ইউজ করতেছি 10, x এর পাওয়ার আরো একটা কি হবে কমবে, আর y এর পাওয়ার আরো একটা বাড়বে। 1 2 3 x to the power 4 y x cube y square x square y cube। তারপরে তুমি একই রকম ভাবে যদি এখানে 5 টাকে ইউজ করো 5x y to the power 4, আর যদি খালি 1 ইউজ করো তার মানে y to the power 5, শেষ, বিস্তৃতি হয়ে গেল। বুঝতে পারছো? তার মানে তুমি খুব সহজেই কিন্তু এই সূত্রগুলো ইউজ করার মাধ্যমে বিস্তৃতি কিন্তু সহজেই করতে পারবে। জাস্ট এই মানে প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার করার কথা বলে তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে ত্রিভুজটা তৈরি করে নিতে হবে। ত্রিভুজটা তৈরি করে নেওয়ার পরে তুমি যে লাইনটা তোমাকে ওই লাইন পর্যন্ত করতে হবে যতটুকু পাওয়ার এখানে আছে, এর উপর ভিত্তি করে তোমাকে ততগুলো পর্যন্ত করতে হবে। যদি তুমি সাপোজ এখানে যদি থাকে এরকম যে x plus y হোল টু দি পাওয়ার ধরো এখানে 7 আছে, তাহলে তোমাকে কিন্তু এই যে এই লাইনটাকে ফলো করতে হবে যেখানে 8টা পদ আছে, 1 2 3 4 5 6 7 8, এই লাইনটাকে ফলো করে তোমাকে কাজ করতে হবে। পাওয়ার 8 থাকে তখন তোমাকে এই লাইন ফলো করতে হবে। তবে 8 এর থেকে যদি বড় থাকে, ধরো পাওয়ার 15 থাকে বা 12 থাকে, তখন কিন্তু তোমার পক্ষে কিন্তু ত্রিভুজটা তৈরি করা কিন্তু সম্ভব হবে না। অবশ্য তখন তোমাকে ত্রিভুজ তৈরি করে বিস্তৃতি করতেও বলবে না, এই জন্য তোমাকে তেমন একটা টেনশনও করতে হবে না আপাতত। সো আশা করি প্যাসকেলের ত্রিভুজ কারোরই অজানা না। এবার তোমাকে একটা বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিব, সেটা হলো যে মধ্যপদ নির্ণয় করে কিভাবে। এগুলা মুছে দিচ্ছি আমি, এগুলা তোমাদের আলোচনা করা হয়ে গেল। আমরা এবার একটা জানার চেষ্টা করব যে মধ্যপদ কিভাবে নির্ণয় করে। মধ্যপদ নির্ণয় করার জন্য এখানে দুইটা সূত্র আছে, একটা হলো পাওয়ার যদি জোড় থাকে, একটা হলো পাওয়ার যদি বিজোড় থাকে। দেখা যাক ফার্স্ট আমরা একটু দেখবো যে মধ্যপদ বলতে আসলে কি বোঝায়। ধরো একটা বিস্তৃতি আমাদের সামনে আছে এরকম, কাকে এক্সাম্পল দেওয়া যায়, ধরো 1 প্লাস, আচ্ছা x দিয়ে দেখাই, x প্লাস y হোল টু দি পাওয়ার আমাদের এখানে 4 আছে। আচ্ছা, ধরো আমাদের এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখন আমাদের এখান থেকে এটাকে বিস্তৃতি করতে হবে। এখন এটাকে কিভাবে করে আমরা বিস্তৃতি করতে পারি, সূত্র ইউজ করি, x টু দি পাওয়ার 4 4c1 x to the power 4 minus 1 y to the power 1 4c2 x to the power n minus 2 y to the power 2 4c3 x to the power n minus 3 y to the power 3 plus 4c4 x to the power n minus 4 y to the power 4। এটা তো লেখা লাভ নাই, এত 1 পাওয়া যাবে। তাহলে এখানে x to the power 4, এখানে 4 x cube y, এখানে পাচ্ছি আমরা 6 x স্কয়ার y স্কয়ার, এখানে আমরা পাচ্ছি 4x y কিউব, আর এখানে তো 1, তার মানে y টু দি পাওয়ার 4। দেখো সিস্টেমটাকে x টু দি পাওয়ার 4 x কিউব x স্কয়ার x নাই 0, আবার এই যে y নাই y টু দি পাওয়ার 0 y স্কয়ার y কিউব y টু দি পাওয়ার 4, আর সহগ যদি হিসাব করি 1 4 6 4 1, সব পারফেক্ট। এই যে আমরা বিস্তৃতি করলাম। এখন যদি বলা হয় এই বিস্তৃতির মধ্যপদ কত, মধ্যপদ মানে বুঝাই মাঝখানে যে পদটা থাকে সেটাকে বলা হয় মধ্যপদ। তাহলে এখন যদি হিসাব করি তাহলে একটা দুইটা বাদ দেই, এই দুইটা বাদ দেই, তাহলে মধ্যপদ কত আসলে আমাদের, এই যে দেখতে পাচ্ছ না 6x স্কয়ার y স্কয়ার, এটা হলো 1x y হোল টু দি পাওয়ার 4 এর মধ্যপদ। এই মধ্যপদগুলো বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা কিরকম তোমাকে আমি দেখাই। এই দেখতে পাচ্ছ এখানে যে n, এটা তো n বলা হয়, সূত্র অনুসারে x y হোল টু দি পাওয়ার n না, এটা নোটগুলো খুব ভালো করে খেয়াল রাখবা এবং খাতা মধ্যে তুলে রাখবা। এই নোটগুলো দিয়ে তোমাকে কিছু মধ্যপদ নির্ণয় করতে হতে পারে। মধ্যপদ নির্ণয়গুলো পরীক্ষার মধ্যে সাধারণত ক নাম্বারে আসে বা মাঝে মাঝে সৃজনশীলের ভেতরেও ব্যাচ দিয়ে দেয়। যা হোক, নোটগুলো একটু ভালো করে লিখে রাখো, কাজে লাগবে। সেটা হলো যদি n এর মান জোড় হয়, ঠিক আছে, যদি n এর মান জোড় হয় সেই ক্ষেত্রে মধ্যপদ নির্ণয় করার জন্য সূত্রটা তুমি যেটা ইউজ করবে সেটা হলো n/2 প্লাস 1 তম পদ হবে নির্ণেয় মধ্যপদ। ব্যাপারটা বুঝতে পারছো? এখন n/2 প্লাস 1 তম পদ, এখান থেকে কি হবে, কি ঘটনাটা ঘটলো, n কত আমাদের 4, তাহলে যদি আমি এখানে বসাইয়া দেই, দেখো বিষয়টা খেয়াল করে, তার মানে 4/2 প্লাস 1, তার মানে 4 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 এবং 1 যোগ করলে কত হবে 3, তার মানে তৃতীয় যে পদটা পাবো সেই পদটাই হবে আমাদের নির্ণেয় বিস্তৃতির মধ্যপদ। কারেক্ট?
তাহলে এখানে 1 2 3 তৃতীয় পদ কত? এই দেখো 6x2y2, যেটা আমরা একটু আগে বিস্তৃতি পুরোটা করছিলাম, করার পরে আমরা একটু দুই পাশে একটু ভালো করে তাকিয়ে তারপরে মাঝখানটা হিসাব করে তারপর মধ্যপদ বের করলাম, কত কষ্ট করার পরে সেখানে কিন্তু আমরা n/2 + 1 তম পদ এই ছোট্ট একটা সূত্রের সাহায্যে খুব সহজেই মধ্যপদ নির্ণয় করতে পারবো যে উক্ত বিস্তৃতির মধ্যপদ কত। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ খেয়াল রাখবা এই সূত্রটা তখনই টিকবে যখন n এর মান, এই যে n এর মান, এই n এর মানটা জোড় থাকবে। যদি এখানে n এর মান যদি এখানে 8 থাকতো, সাপোজ 8 যদি থাকতো, তাহলে মধ্যপদ কত হতো? তার মানে 8/2 মানে 4 এবং +1 মানে কত? 5। তার মানে ফিফথ পদ হতো যদি এখানে পাওয়ার 8 থাকতো, x + y হোল টু দি পাওয়ার 8। তাহলে অষ্টম যদি আমি হিসেব করি তাহলে এখানে 8 দ্বারা 2 কে ভাগ করলে 4 এবং 1 যোগ করলে 5। তার মানে যদি এখানে 1 + y হোল টু দি পাওয়ার 4 থাকতো, সেক্ষেত্রে 8 থাকতো, সেক্ষেত্রে পঞ্চমতম পদই হইতো ওই বিস্তৃতির মধ্যপদ। এভাবে করে মধ্যপদ নির্ণয় করতে পারে। যদি এখানে 12 থাকতো পাওয়ার, তাহলে এখানে 6 এবং 1 যোগ করলে 7 নম্বর পদ হইতো ওই বিস্তৃতির মধ্যপদ। এভাবে করে, কারণ প্রত্যেকটা বিস্তৃতিতে যে কোনো কিছুতেই কিন্তু পাওয়ার 1টা বেশি অনুসারে তার পদ সংখ্যা হবে। যেহেতু এখানে পাওয়ার 4 আছে, সেহেতু এখানে পদ হয়েছে কয়টা? 5টা। 1 2 3 4 5, 5টা পদ হয়েছে। এই জন্য পাওয়ার জোর থাকলে মধ্যপদ নির্ণয় করাটা খুবই সুবিধাজনক একটা ব্যাপার। এইবার একটু আসবো, ভাই যদি পাওয়ার এখানে বিজোড় থাকে তাহলে মধ্যপদ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো সেই সম্পর্কে আমার একটু এখন জানা দরকার। ওকে, তবে এই নোটটা খুব ভালো করে খেয়াল রাখবা, এটা শুধুমাত্র n এর মান জোড়ের ক্ষেত্রে প্রযোজ্য, বিজোড়ের ক্ষেত্রে নয়। এবার আমি একটা অঙ্ক দেখাবো যে n এর মান বিজোড় থাকলে সেটাকে কিভাবে করে সলভ করা যায়। ওকে, সূত্র করে খেয়াল রাখবা। তবে আসল বিস্তৃতি কিন্তু এরকম ছোট ছোট থাকবে না। x + y, এটা জাস্ট কিন্তু মেন সূত্রের যে থিমটা সেটা তোমাকে দেখাচ্ছি। আসলে অঙ্কগুলো যেরকম থাকবে 2x² 2 কি বলে এটাকে y² / 4 হোল টু দি পাওয়ার 8, এরকম বড় বড় জটিল জটিল টার্ম থাকবে। আবার কখনো কখনো তো দেখি রুট থাকে, √2k মাইনাস কি বলে এটাকে x³ / 8 হোল টু দি পাওয়ার 15, এরকম থাকে। বুঝতে পারছো? হিসাবে একই, এই যে প্রথমটা x তারপরটা y, তার প্রথমটা x তারপরটা y, এভাবে করে সব বিস্তৃতি করতে হয়। কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য ছোট ছোট বিস্তৃতিগুলোকে করে করে এখন মধ্যপদ নির্ণয় করাটা একটু দেখাচ্ছি। আসল যখন মধ্যপদ নির্ণয় করা দেখাবো তখন তো বুঝতেই পারবা কি হবে। তবে ব্যাপারটা একই রকম, সূত্রগুলো ঠিকই থাকবে, খালি অঙ্কের ডিজাইনটা হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে, দেখতে অসুন্দর লাগতে পারে, এই স্যার আর আমার কিছু না। আচ্ছা, আমি একটু আরেকটা অঙ্ক একটু দেখাবো যে পাওয়ার বিজোড় থাকলে সেখান থেকে মধ্যপদ নির্ণয় করা যায় কিভাবে। ধরো এই একটা অঙ্ক x + y হোল টু দি পাওয়ার 5, কাছাকাছি মান তো আমি এটাই দেখাচ্ছি কারণ এখানে পাওয়ার বিজোড় পাচ্ছি। সূত্র অনুসারে x টু দি পাওয়ার 5 প্লাস 5x টু দি পাওয়ার 4y 10x³ y² 10x² y³ 5xy টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 5। এটা মানগুলো আমার সবসময় মুখস্থ থাকে, এই যে 1 5 10 10 5 1, ঠিক আছে। আর তাছাড়া 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 4, x³ x² x, আস্তে আস্তে x টা কমবে আর আস্তে আস্তে y এর মানটা বাড়বে। এখানে y তো নাই, এখানে y একটা, এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে। সো বিস্তৃতি আমাদের কমপ্লিট করলাম। এখন এখান থেকে ভাই এখানে তো পাওয়ার জোড়, সরি পাওয়ার বিজোড়, কারণ এখানে 5 একটা বিজোড় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা মধ্যপদ কিভাবে নির্ণয় করব সেটার জন্য সূত্র আমাদের কাছে আছে। দেখা যাক যে যদি পাওয়ারের মান বিজোড় হয়, আমি লিখে দিচ্ছি, বিজোড় হয় তাহলে এই সূত্রটা একটু চেঞ্জ হবে। সেটা হবে n + 1/2 ও n + 3/2 তম পদই হবে নির্ণয় মধ্যপদ, ঠিক আছে। এর মানে হলো যে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে মধ্যপদ হবে কয়টা? দুইটা মধ্যপদ হবে, একটা কিন্তু না, দুইটা মধ্যপদ। তাহলে এখানে যদি আমি পাওয়ারটা 5 যদি এখানে বসায় দেই তাহলে 5 + 1/2 মানে কত? 6 দ্বারা 2 কে ভাগ করলে কত হবে? 3। তার মানে তৃতীয় পদ একটা মধ্যপদ হবে। একই ক্ষেত্রে তুমি যদি এখানে এর মান 5 বসাও তাহলে 5 + 3/2 8, 8 দ্বারা 2 কে ভাগ করলে কত হবে? 4। তার মানে এখানে তৃতীয় এবং চতুর্থ এই দুইটা পদ হবে মধ্যপদ। 1 2 3 4 5 6, 6টা পদ আছে এখানে। 1 2 3 এই তৃতীয় পদ, এই 4 এই চতুর্থ পদ, এই পদটা এবং এই পদটা, এই দুইটা পদই হবে নির্ণেয় বিস্তৃতির মধ্যপদ। বুঝতে পারছি? আমি আবারও বলতেছি যে পাওয়ারের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে, যে পাওয়ারটা জোর নাকি বিজোড়, এর উপর সিদ্ধান্ত নিয়ে তোমাকে এটা ডিসিশন নিতে হবে যে আমার এখানে মধ্যপদ কত। মধ্যপদ জানাটা কিন্তু খুব দরকার, কারণ অনেক সৃজনশীলের মধ্যেই প্যাচ দেয় মধ্যপদ নিয়ে, এই জন্য খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।
আমরা এখন যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব এটা হয়তো তোমরা 9 লেভেলে পড়ো নাই, আমার মনে হয় না এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল। এইবারের বইয়ের মধ্যে এটার সূত্র দেওয়া আছে, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল না। বিষয়টা এরকম যে তুমি একটা বিস্তৃতি না করেই কিভাবে কত নাম্বার পদ, এর পদটা কি ছিল বা তার সহগটা কত ছিল, এভরিথিং তুমি জানতে পারবা। এটাই আসলে এই সূত্রের খুব বিশেষত্ব। একটা সূত্র তোমাকে আমি এখন লিখে দিব, খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে। 2টা অধ্যায়ের জন্য সূত্রটা খুব কাজে লাগবে। যদি এর পরের অধ্যায় সূত্রটা খুব কম কাজে লাগতে পারে তোমার, টি আর প্লাস 1 ইকুয়াল টু NCR x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r। খুব ফেমাস একটা সূত্র, এই সূত্রটার কোনো বিকল্প নাই এবং এই সূত্র তোমার খুব 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 বেশি কাজে লাগবে। আমি আবারও বলতেছি, এখন প্রথমে আমাদের একটু জানতে হবে যে এই সূত্রটা আমাদের কাজে লাগবে এবং সেটা কিভাবে কাজে লাগবে, এটা আমাদের প্রথমে জানা দরকার। এই সূত্রটা পড়বো এবং এই সূত্রটা তো জানবো, ঠিক আছে, কিন্তু এটা আমাদের জেনে বা বুঝে আমাদের সুবিধাটা কোথায় হবে তা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা এখানে যে ধরো একটা বিস্তৃতি, যেমন সাপোজ একটা x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, এটাকে বিস্তৃতি করলে তুমি 6টা পদ পাবা, ঠিক আছে। তোমার কোনো এক কারণে বিস্তৃতিটা না করেই তোমার চতুর্থ পদ জানাটা খুব দরকার। সাপোজ তোমার চতুর্থ নাম্বার পদটা তোমার জানা খুব দরকার, তুমি বিস্তৃতি করতে চাও না কারণ তোমার কাছে বিস্তৃতি করার মতেও পর্যাপ্ত পরিমাণ টাইম নাই, অথবা মনে করো তোমার এখানে পাওয়ার 15 আছে, কল্পনা করে দেখো, তাহলে এই 15 যদি পাওয়ার থাকে তাহলে এটাকে বিস্তৃতি করতে হলে আমি 16টা পদ পাবো এবং অনেক বড় একটা ব্যাপার হয়ে যাবে, অনেক সময়ের ব্যাপার 16টা পদ সলভ করা। বাট তোমার এখান থেকে ধরো তোমার এখান থেকে 13 নাম্বার পদটা তোমার জানাটা খুব দরকার, তখন তোমাকে কি করতে হবে, বাধ্য হয়ে এই পুরো সূত্রটা ব্যবহার করতে হবে, অথবা ত্রিভুজ আঁকতে হবে, প্যাসকেল ত্রিভুজ আঁকতে হবে, অথবা NCR এর যে বেসিক সূত্রটা সেটা তোমাকে ফেলতে হবে, তারপরে তোমাকে মানটা জানতে হবে, অনেক কষ্টকর একটা ব্যাপার কিন্তু। সো সেই জায়গায় যদি আমরা ছোট্ট একটা সূত্র ব্যবহার করার মাধ্যমেই মাত্র কয়েকটি মিনিটের মধ্যেই যদি আমরা জানতে পারি যে 13 নম্বর পদ কত হবে, বা ধরো এখানে পাওয়ার আছে তোমার 45, অনেক বড় একটা পাওয়ার বললাম, সেক্ষেত্রে তোমাকে যদি 44 নাম্বার পদ জানতে হয় তাহলে তোমাকে কিন্তু পুরো বিস্তৃতি করতে হতো। বাট আমরা এই সূত্রটার সাহায্যে খুব সহজেই কিন্তু ওই 44 নাম্বার পদ কত হবে তাও আমরা জানতে পারবো। এই আসলে এই সূত্রের বিশেষত্ব, বুঝতে পারছো? এখন আমরা একটু দেখবো যে ঘটনাটা আসলে সত্য কিনা এবং সেটা কিভাবে সম্ভব। আমাদের কাছে একটি বিস্তৃতি অলরেডি আছে, x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি আছে, আমরা একটু যাচাই করব বিষয়টা আসলেই যুক্তিপূর্ণ কিনা। ধরো তোমাকে এখান থেকে বের করতে হবে, সে একই কথা ফোর্থ পদ তোমাকে বের করতে বলছে, তাহলে তুমি এখান থেকে তোমাকে ফোর্থ পদ যদি বের করতে হয়, তুমি 4 কথাটাকে ভালো করে তাকায় দেখবা 3 প্লাস 1 আকারে লিখতে পারো না? পারো। কেন এভাবে লিখতেছো? কারণ আমাদের সূত্রটার দিকে তাকায় দেখো, টি আর প্লাস 1 ইকুয়াল টু NCR ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r। বুঝতে পারছো? আর প্লাস 1, এই জন্য আমি আসলে যে কোনো সংখ্যাকে 1 প্লাস সামথিং আকারে ভাঙার চেষ্টা করবো। ধরো তোমাকে এখান থেকে ফিফথ পদ বের করতে হবে, তুমি কি লিখবা 4 প্লাস 1। ধরো তোমাকে এখান থেকে সেকেন্ড পদ বের করতে হবে, তুমি লাইনটা কি লিখবা 1 প্লাস 1। যেভাবে করে 1 প্লাস দিয়ে সামথিং যে লাইনটা দিয়ে মিলে সেভাবে করে লাইনটাকে লিখবে। ওকে, তো দেখো 3 প্লাস 1 আমি এখন লিখবো টি 3 প্লাস 1 ইকুয়াল টু তম পদ ইকুয়াল টু NCR, n কত আমাদের, দেখো এই যে n কত 5, তার মানে 5c আর কত, এই যে r, এই যে দেখো এই যে r প্লাস 1 r প্লাস 1 আর কত আমাদের 3 ইনটু x টু দি পাওয়ার, যেহেতু এখানে x আছে ঠিকই আছে, তাহলে এখানে যদি অন্য কিছু থাকতো x এর জায়গায় আমি সেটা লিখতাম, আমি সূত্র অনুসারে লিখছি ব্যাপারটা। সো x টু দি পাওয়ার কি আছে n মাইনাস r, n কত আমাদের 5, r মানে কত 3, এই দেখো r মানে কত 3, NCR ইনটু y টু দি পাওয়ার r, y বলতে কত বোঝায় যে এরপরে যে y টা আছে এই y টু দি পাওয়ার r, আর আমাদের কত ছিল 3, এই দেখো y টু দি পাওয়ার r বলতে আমি r এর জায়গায় 3 রাখলাম। এখন 5c3 কে আমরা এখন ক্যালকুলেটরে করব, অথবা NCR এর যে মেইন সূত্রটা সেটা ইউজ করে তুমি করতে পারো, আমি ক্যালকুলেটরে করতেছি। 5c3 মিন্স আসে 10, আর এখানে যদি x এর পাওয়ারটা যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 2, আর এখানে কত পাচ্ছি কিউব। তাহলে আমরা কিন্তু দেখো খুব সহজেই কিন্তু যে আমাদের ফোর্থ পদ 10x²y³ পেয়ে গেলাম। আমরা একটু দেখি এটা ঠিক আছে কিনা, 1 2 3 4, এই দেখো আমাদের 4 নম্বর পদ কি ছিল 10x²y³, 4 নম্বর পদ আমরা পাইছি কত 10x²y³। ব্যাপারটা কি বুঝতে পারছো যে আমাদের সুবিধাটা আসলে কোথায়? সুবিধাটা হলো এই সূত্রটা ব্যবহার করলে তুমি একটা বিস্তৃতি তোমাকে ফুল করতে হবেই না, ফুল বিস্তৃতি না করে তুমি যখন তখন যে কোনো পদ তুমি খুঁজে বের করতে পারবা, যা কিনা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে সূত্রটার ব্যাপারে, যে খুব মজার একটা ব্যাপার সায়েন্টিস্টরা আবিষ্কার করে রাখছে আমাদের জন্য, যে আমরা পুরো একটা বিস্তৃতি সম্পূর্ণ না করে আগে আমরা দেখলাম যে কত বড় একটা সূত্র ইউজ করার মাধ্যমে বিস্তৃতি করতে হয়। যে প্রথম যে সূত্র লেখাইছিলাম ওই যে ফ্যাক্টোরিয়াল যে সূত্রটা 1 + ny n * n - 1 / factorial 2
ওয়াই স্কোয়ার, এই সূত্রটা অনেক বড়। এরপর আমরা এনসিআর এর সূত্রটা সম্পর্কে জানতে পারলাম, এরপর আমরা ট্রায়াঙ্গেল সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিস্তৃতি করা লাগতেছে না, আমরা জাস্ট যে কোনো একটা পদ, যে পদ দরকার সেই পদ ধুম করে বের করে ফেলতে পারতেছি। সো তোমরা এখন চিন্তা করে দেখো, যদি এখানে পাওয়ার যদি 45 থাকে, তোমার কি মনে হয় তুমি 44তম পদ বের করতে পারবে না জাস্ট এই একটা অক্ষর বের করার মাধ্যমে? তোমাকে কি পুরো অঙ্ক আর করতে হবে? কোনোভাবেই করতে হবে না। সো এই সূত্রটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই সূত্রটা সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে, এখানে কোনো সন্দেহ নেই, কারণ এই সূত্র তোমাদের খুব কাজে লাগবে। এখন কিভাবে কাজে লাগবে, কোথায় কোথায় কাজে লাগবে এবং কাজে লাগাবাটা কিভাবে, সেই সম্পর্কে আমি এখন আলোচনা করে আমরা এখন অধ্যায়ের ভেতরে আমি ঢুকবো। সো আমাদের বেসিকটা মোটামুটি মনে হয় অধ্যায়ের জন্য যা দরকার ছিল তা দেওয়া হয়ে গেছে। তারপরও আমি সামনে আরও বেসিক আমাদের কথা বলার সময় হয়তো সেখানে চলে আসবে। তবে 5.2 তে তোমরা অনেক কিছু নতুন জানতে পারবে। বেশিরভাগই আমি বললাম না যেটা, যে তোমরা 70 থেকে 80%ই আসলে 19 লেভেলেই পড়ে আসছো, এই জন্য আমি আর অত ডিটেলস এখন আলোচনা করলাম না প্রথম থেকে। তারপরে যেটুকু তোমাদের জানা দরকার সেটুকু তোমাদের আমি বললাম। তারপরে যদি কারো কোনো ডাউট থাকে আমাকে ফোন দিতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই হেল্প করবো। ওকে, আমরা 5.1 অধ্যায়ের মধ্যে এখন প্রবেশ করতেছি। তো প্রথমে যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিস্তৃতিগুলো আসলে খুবই সোজা, এটা তোমাদের দেখাইলে এগুলো তোমরা পারবা। আমি তোমাদের যেটা বলি, তোমরা এটা কাজ করবা, তোমরা 1, 2, 3 এই অঙ্কগুলো তোমরা 9 লেভেলে করে আসছো। আমি 3-এর কিছু অঙ্ক একটু দেখাই, তবে 1 এবং 2 এর অঙ্কগুলো তোমরা 9 লেভেলে করে আসছো। এগুলো আমার মনে হয় না দেখানোর কোনো প্রয়োজনই আছে, 9 লেভেলে একদম শুরুতে করে আসছো, কারণ এগুলোর মধ্যে কোনো প্যাচই নেই। কোনো প্যাচ থাকলে, সামান্য প্যাচ থাকলে আমি করতাম। আমি 3-এর কিছু অঙ্ক একটু করে দেখাই, যদি এটাও তোমাদের জন্য কোনো ব্যাপার না। ধরো 3-এর একটা অঙ্ক আমি দেখতে পাচ্ছি, এটা কত নম্বর অঙ্ক? 3-এর 1 নম্বরটা একটু দেখাচ্ছি। a + b হোল টু দি পাওয়ার 7। তারা কি বলছে দেখা যাক। তারা বলছে এখান থেকে 5th পদ বের করো। তো 5th পদ তুমি কিভাবে বের করবা? 5th পদ t 4 + 1। ওকে, তাহলে লাইনটা কি লিখবা? তুমি লিখবা t 4 + 1 তম পদ। ওকে, তাহলে লাইনটা আসবে NCR কত আমাদের? 4। তারপরে x বলতে আমাদের কত? a টু দি পাওয়ার n - r ইনটু y বলতে b টু দি পাওয়ার r। তো 7c4 করলে আমরা কত পাচ্ছি একটু দেখি। 7c4 মিন্স 35 চলে আসছে আমাদের এখানে। 35 এখানে বিয়োগ করলে কত পাবো? 3। আর r বলতে আমাদের কত ছিল? 4, তার মানে b টু দি পাওয়ার 4। হ্যাঁ, হয়ে গেল। সো দেখো পঞ্চম পদ কিন্তু আমাদের বের করা হয়ে গেল। আমরা বিসিডি করলামই না, কিন্তু আমাদের অঙ্ক শেষ। আরেকটা দেখাই, মাইনাসের একটা অঙ্ক দেখাই। x - y হোল টু দি পাওয়ার 9 এর সপ্তম পদ বের করতে বলছে। এটা মনে হয় 2 নম্বর অঙ্ক। x - y হোল টু দি পাওয়ার 9 এর সপ্তম পদ বের করতে বলছে। তাহলে সপ্তম পদ তুমি কিভাবে বের করবা? সপ্তম নাকি নবম? না, সপ্তম। 7th পদ, লাইনটা কি লিখবা? t 6 + 1, যেটা বলছিলাম n + 1 আকারে, মানে t r + 1 আকারে তুমি লিখবা। 7 থাকলে 6 + 1, 20 থাকলে 19 + 1, এইভাবে করে লিখবা। ঠিক আছে, সমান কি হবে? NCR 9c r কত আমাদের? 6। এ দেখো, এই যে r কত? 6। NCR এখানে আর না, তারপরে x টু দি পাওয়ার n - r y টু দি পাওয়ার। এখানে একটা y কথাটা লেখার আগে আমি একটা কথা বলে রাখি, y এর আগে কিন্তু এখানে মাইনাস চিহ্ন আছে। তুমি কিন্তু এখানে মাইনাস চিহ্ন তোমাকে কিন্তু অবশ্যই নিতে হবে, অবশ্যই তোমাকে নিতে হবে। তোমাকে লিখতে হবে ইনটু -y হোল টু দি পাওয়ার r। r কত আমাদের? 6। ব্যাপারটা কি বুঝতে পারছো? তোমাকে কিন্তু অবশ্যই মাইনাস চিহ্ন কিন্তু খেয়াল রাখতে হবে। মাইনাস কিন্তু যদি হিসাব ছাড়া করা তাহলে তোমার কিন্তু কাটা যাবে। ঠিক আছে, তার মানে 9c6 দেখি এখানে কত আসে। 9c6 কাজ করলে আমরা এখান থেকে 84 পাচ্ছি, আর এখানে x টু দি পাওয়ার বিয়োগ করলে 3, আর পাওয়ার যেহেতু জোড়া আছে তার মানে এখানে শুধুমাত্র y টু দি পাওয়ার আমরা 6 পাবো। এটা হবে আমাদের নির্ণয় কত নম্বর পদ? সপ্তম পদ আমরা এখান থেকে পাবো। বুঝতে পারছো নাকি বুঝতে পারিনি? আরেকটা রুটের অঙ্ক একটু করে দিই। 19 নম্বর পদ বের করতে বলছে, তারপর আমি 4-এ চলে যাবো। সব একই রকম মজার আছে অঙ্কগুলো। এটা কত নম্বর? 3 নম্বর। এখানে দেখতে পাচ্ছি 2 রুটে b টু দি পাওয়ার 1/3, 2 রুটে -b টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 20। বাহ, দারুণ। এর 19 নম্বর পদ বের করো। এখানে পদই হয়তো 21টা, 19 নম্বর পদ বের করতে বলছে। তো লিখি 19তম পদ t 18 + 1 কিন্তু আমরা এখানে লিখবো। ওকে, তাহলে সূত্রটা তুমি কি লিখবা বলো? NCR, n মানে কত? 10, এই যে 10, এই যে পাওয়ারটা n, CR কত আমাদের? 18, x কত? এই যে 2 রুট a না, তাহলে এখানে ইনটু 2 রুট a টু দি পাওয়ার কত? n - r, n মানে 20 আর r মানে কত? 18।
ইন্টু ওয়াই, ওয়াই এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি মাইনাস সহ করে নিব, মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার আর, আর বলতে আমাদের কত 18, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? আচ্ছা এখন আমি এখানে 20c 18 করে দেখি কত পাবো, তবে মানটা ছোট পাবো 190। অনেকে মনে করতে পারে মানটা মানে বড় পাবো, ছোট পাবো, কারণ আছে, কারণ এখানে 20c প্রায় 20 এর কাছাকাছি মানে, এজন্য ছোট হয়ে গেছে। তুমি দেখবা যে কোনো বিস্তৃতির প্রথমে মানগুলো বাড়ে, হঠাৎ করে এমন একটা পজিশন চলে আসে সেখান থেকে মানগুলো কমা শুরু করে দেয়, অর্থাৎ মোটামুটি মাঝখান পর্যন্ত মান বাড়তে থাকে, তারপরে আবার মানগুলো ঠিক এই পাশের মতো অবিকলভাবে কমতে থাকে। এই জন্যই যেহেতু এই মানটা অনেক বেশি আছে, 18 আছে, এই জন্য আমি বলে ফেললাম এই মানটা কম হবে, বেশি হবে না। সো এইটার পাওয়ার কত থাকবে, তাহলে বিয়োগ করলে 2 হবে, 2 গুণা 4, স্কয়ারে কাটি করলে শুধু এ থাকবে, মাইনাস থাকবে না, কারণ এখানে পাওয়ার 18 যায় একটা জোড় সংখ্যা, এখানে কাটি করলে 3 5 15, বি টু দি পাওয়ার কত থাকবে 15 থাকবে। তাহলে 4 এর সাথে 190 যদি আমি গুণ করি, তাহলে আমি এখানে পাচ্ছি 760 এ, আর কি পাবো বি টু দি পাওয়ার 15, এটা আমাদের অ্যান্সার হবে। সো আমাদের মনে হয় আমরা এটা তাহলে কমপ্লিট করে ফেললাম। ও 3 6 18, আমি 15 লিখছি কেন, 3 দ্বারা 18 কাজ করলে তো 6 হয়, এই ইদানিং চোখেও দেখতেছি না ঠিক মতো। ওকে, হয়ে গেল। আচ্ছা এবার আমরা যে কাজটা করবো, এবার আমরা একটু আসবো সেটা কোন নাম্বার, 4 নাম্বারটাতে। 4 নম্বর তোমার কাছে সোজা লাগবে, আমার কিছু না, এই অঙ্কগুলোর মতন। ওভারঅল তুমি মজা পাবো আশা করা যায় ডিভিডি করে। সো 4 এর ফার্স্টে 1 নাম্বারটা থেকে শুরু করি। 4 এর অনেকগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, জানা থাকতে হবে অঙ্কগুলো। x² + 2y/x, ওই যে বলছিলাম যে একটু জটিল থাকবে লাইনগুলো, সেই লাইনগুলোতে আমরা এখন চলে আসতেছি। হোল টু দি পাওয়ার কত আছে 10, এখানে যেটা বলছে তারা x টু দি পাওয়ার 8 এর সহগ বের করো। x টু দি পাওয়ার 8 এর কি বের করতে হবে, সহগ বের করতে হবে। আমরা যে কাজটা করব, প্রথমে আমরা tr+1 তম পদ আমরা নির্ণয় করে নিব, তারপরে আমরা দেখো কিভাবে করে এখান থেকে সহগ নির্ণয় করি। এটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, পুরো বিস্তৃতি করতে হবে না, জাস্ট আমরা একটা পদ বের করে সেখান থেকে আমরা খুব সহজেই বিস্তৃতি করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা লিখি যে tr+1 তম পদ, সূত্রটা কি হবে NCR, আর কিন্তু আর এই, কারণ আমি আর নাম্বার জানি না যেহেতু আমি এটা বের করে যাচ্ছি। ওকে, x টু দি পাওয়ার, x বলতে আমাদের x² টু দি পাওয়ার n - r, 10 - r। ওকে, y টু দি পাওয়ার, y বলতে আমাদের কত 2y/x হোল টু দি পাওয়ার r, r বলতে জাস্ট r, 10cr ওভাবে রাখলাম। এখানে যদি কাজ করি তাহলে 20 - 2r পাবো। এখানে আমি 2y টু দি পাওয়ার r লিখে দেই, আর x টু দি পাওয়ার -r যদি এটাকে লিখে দিই, তাহলে কি তোমরা বুঝবা? এই জায়গাটাকে তোমরা বুঝতে পারছো আমি কি করছি? আচ্ছা আমি একটু এখানে একটু ভেঙে দেখাই তোমাদের প্রয়োজনে, রাইট? হয়তো তোমাদের বোঝার কথা, তারপর আমি একটু ভেঙে দেখাচ্ছি। কি ছিল একটু মনে করে দেখো, ছিল 2y/x হোল টু দি পাওয়ার r, কারেক্ট? এই পাওয়ার rটা কিন্তু সবকিছুর উপরেই আছে, এখানে কোনো সন্দেহ নাই। আর তাছাড়া তুমি এটাকে ইচ্ছা করলে 2y × 1/x লিখতে পারো না, লেখা তো যায় ব্যাপারটাকে, হ্যাঁ লেখা যায়। আর এই 1/x কে x ইনভার্স লিখলে কেউ কি না করবে? কেউ না করবে না, কারণ x ইনভার্স মানেই তো 1/x। ওকে, পাওয়ার r ছিল থাকলো, এবার আমি পাওয়ার rটাকে দিয়ে দিব, একবার r এর উপরে একবার r উপরে দিয়ে দিব, তাহলে 2y হোল টু দি পাওয়ার r, আর এখানে একবার x টু দি পাওয়ার r কে -r। বুঝতে পারছো আমি এটাকে কিভাবে করে লিখছি সরাসরি? তোমরা চাইলে আমার ভিডিওটা দেখতে পারো, কারণ আমি এরকম কাজগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কতে সরাসরি করব, যে নিচে যেটা থাকে সেটা কিন্তু ইনভার্স হয়ে যায় উপরে গেলে। আচ্ছা, তো আমাদের এই লাইনটা কমপ্লিট করা হয়ে গেল। আমরা এই লাইনটার মধ্যে একটু সূচকের কাজটা করে ফেলি। 10cr ইন্টু এখানে কি পাবো x টু দি পাওয়ার 20 -r আর -2r কাজ করলে -3r, আর 2y হোল টু দি পাওয়ার r, এরকম জাতীয় কিছু একটা পাবো। আচ্ছা লিখলাম। আমাদের কি বের করতে বলছে তারা? আমাদের বলছে x টু দি পাওয়ার 8 তম পদ কিন্তু করো নাই, তারা বলছে x টু দি পাওয়ার 8 এর সহগ বের করো, তম পদের সাহায্যে সহগটা বের করব। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে x ঘটিত যে পদটা, সেই পদটা কত আমি একটু মার্কিং করে দিচ্ছি তোমাদের। x ঘটিত পদটা কিন্তু আমাদের এই পদটা, কারেক্ট? এখন আমরা লিখবো এখানে প্রশ্ন মতে, প্রত্যেকটা অঙ্কের সিস্টেম একই রকম এবং অনেক মজার অঙ্ক। প্রশ্ন মতে x টু দি পাওয়ার 20 - 3r ইকুয়াল টু কত বলছে? x টু দি পাওয়ার 8, এই লিখলাম x টু দি পাওয়ার 8। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ যততম পদের সহগ বের করতে বলবে প্রশ্ন মতে ওইটা ইকুয়াল টু তত লিখবা। ওকে, যদি এখানে x টু দি পাওয়ার কত, পাওয়ার এখানে 10 আছে, যদি আমাদের এখানে x টু দি পাওয়ার
4 বলতো বা x টু দি পাওয়ার 6 বলতো, তাহলে আমি প্রশ্ন মতে এই x এর উপরে পাওয়ারটা সহকারে x টু দি পাওয়ার 6 বা x টু দি পাওয়ার 4 যেটা বলতো সেটা লিখতাম। বুঝতে পারছি? এখন তুমি খুব সহজে দুই পাশ থেকে x তুলে দাও, থাকলো 20 মাইনাস 3r ইকুয়াল টু 8। তাহলে এখানে তুমি যদি কাজ করো তাহলে তুমি এখানে পাবা কত, 20 মাইনাস 8 ইকুয়াল টু 3r। তাহলে 3r ইকুয়াল টু আমি এখানে কত পাবো, 20 থেকে 8 বিয়োগ করলে অলমোস্ট 12 পাওয়া যাবে। সো 3 4 12, তার মানে r এর মান কত বের হলো, 4। আর আমরা কত বের করতে পারলাম, 4। কিন্তু আমাদের অঙ্ক কিন্তু শেষ হয় নাই, আর এর মান 4 বের করছি ঠিক আছে, কিন্তু অঙ্ক শেষ হয় নাই। এইবার আমাদের কাজটা কি, আমাদের কাজ হলো x টু দি পাওয়ার 8 এর সহগ বের করতে বলছে। আমরা তো r এর মান বের করছি, সহগ তো বের করতে পারি নাই। এই যে r এর মানটা 4, এই r এর মানটা 4, এইখানে আমরা বসাই দেব। এই যে সমীকরণ দেখতে পাচ্ছ, এই লাইনটার মধ্যে r এর মান 4 আমরা বসাই দেব, আমাদের কাজ একদম কমপ্লিট। দেখা যাক আমরা কিভাবে কি করতে পারি। অঙ্কের একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এখন এখানে জাস্ট খালি r এর মানটাকে বসাই দিই, যেখানে r আছে সেখানে খালি আমরা r এর মানটা 4 বসাই দিলাম। এই লাইনগুলো আমার কাজে লাগতেছে না, আমার জাস্ট খালি এই মেন লাইনটা আমাদের কাজে লাগবে। r এর মান আমি কত বসাবো এখানে, আচ্ছা একটু উপরে লিখতেছি 10c, r এর মান দেখো আমি 4 বসাইলাম, এখানে r ছিল না 4, ইনটু x টু দি পাওয়ার 20 মাইনাস 3r, r এর মান কত 4, ইনটু 2y হোল টু দি পাওয়ার আমি কত পাচ্ছি এখানে, r এর মান কত 4। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে দিই ক্যালকুলেটরে, আমাদের অঙ্কের কাজ শেষ হয়ে যাবে। তাহলে এখানে 10c4 মানে হলো 210 ইনটু x টু দি পাওয়ার 3 4 12, 12 থেকে বিয়োগ করলে 8 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে 16 y টু দি পাওয়ার 4। কাজটাকে যদি একদম শেষ করে ফেলি আমি, তাহলে আমার লাইনটা কি দাঁড়াইলো, 210 গুণ 16, তার মানে পাচ্ছি 3360, 3360 x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 4। এবার চিন্তা করে দেখো, একদম প্রথমে চলে আসো প্রশ্নের মধ্যে কি বের করতে বলছে, x টু দি পাওয়ার 8 এর সহগ। সহগ বলতে কি বোঝায়, x টু দি পাওয়ার 8 এর সহগ বলতে কি বোঝায়, x টু দি পাওয়ার 8 ছাড়া বাকি যা আছে সব, চিহ্ন টিহ্ন সব সহকারে সব। আবার বলতেছি x টু দি পাওয়ার 8 এর সহগ মানে কি, x টু দি পাওয়ার 8 ছাড়া বাকি যারা আছে, বাকি কে আছে, x টু দি পাওয়ার 8 ছাড়া বাকি আছে, যদি আমি এটা বাদ দিই এখান থেকে, যদি আমি বাকি পদটাকে নির্ণয় করতে চাই, বাকির মানটাকে, তাহলে হবে 3360 y টু দি পাওয়ার 4। এইটা হবে x টু দি পাওয়ার 8 এর নির্ণয় সহগ। বুঝতে পারছো? আমি আবার বলতেছি, যদি এখানে y টু দি পাওয়ার 4 এর সহগের কথা বলতো, যদি এটা বলে নাই, যদি বলতো y টু দি পাওয়ার 4 এর সহগ বের করো, তখন এই মানটা দেখে আমি তখন বলতাম যে y টু দি পাওয়ার 4 এর সহগ হবে 3360 x টু দি পাওয়ার 8। অর্থাৎ যার সহগ বলবে তাকে ছাড়া বাকি যে থাকবে সেই হলো পুরা, সেই বাকি পুরো অংশটুকুই বলা হবে তার নির্ণয় সহগ। বাস এই কাহিনীটা। আশা করি বুঝতে পারছো। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে কাজটা করে, এই এক্স এর টার্মটাকে তারা লেখেই না, তারা জাস্ট খালি এটা লিখে রাখে, মানে তারা একটু শর্টকাট করে, এই কোনো সমস্যা নেই, তাদেরটাও করে একটু শর্টকাট করলেও ওরকম ব্যাপার না, কারণ এক্স টু দি পাওয়ার 8 এর আমরা তো সেই লাস্টে এক্স টু দি পাওয়ার 8 কে বাদই দিব, কারণ অরই তো সহগ বের করতে বলছে, তাই না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমি এরকম অঙ্ক আমি আরেকটা দেখতে পাচ্ছি, একটা অঙ্ক বুটেক্সে আসছে, আমি সেটা করে দিব। তবে তোমরা 4 এর 2 নাম্বারটা করবা। আমি বুটেক্সের অঙ্কটা এই কারণে করেছি কারণ এখানে মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাতে কোনো সমস্যা নেই, অঙ্ক একই রকম। সো এটা হলো 4 নাম্বার অঙ্কটা, 4 এর 4 নাম্বার অঙ্কটা। তোমরা কিন্তু 2 নাম্বার অঙ্কগুলো করবা, বা মাঝখানে যে অঙ্কগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এগুলো সাথে মিলে করবা। সবগুলো অঙ্ক একই রকম অঙ্ক। আমি নেক্সট এরপর 5 করব। দেখা যায় এখানে কি দেওয়া আছে, 2x minus 1/4x square whole to the power 12, 1/4x square whole to the power 12। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই বিস্তৃতির x টু দি পাওয়ার কত বলছে এখানে, 3 এর সহগ বের করো। এত কম বলছে, আচ্ছা করি, সমস্যা নাই। তো প্রথমে আমরা লিখব যে x টু দি পাওয়ার 3 এর সহগ, তাহলে ধরি r প্লাস 1 তম পদ, মানে সুতরাং r প্লাস 1 তম পদ। কি লিখবো আমরা, n c r x টু দি পাওয়ার, x বলতে আমাদের 2x, x টু দি পাওয়ার n মাইনাস r, তাই না, তার মানে 12 মাইনাস r, y টু দি পাওয়ার, y আমাদের মাইনাস 1/4x স্কোয়ার হোল টু দি পাওয়ার r। আচ্ছা, এখানে একটা কাজ করে দেখি, তাহলে 12 cr, এখানে পাবো আমরা 2 টু দি পাওয়ার 12 মাইনাস r, x টু দি পাওয়ার 12 মাইনাস r, এক্সট্রাকে সবসময় আলাদা করে রাখার চেষ্টা করবা। এখানে কাজ করলে আমরা মাইনাস 1 হোল টু দি পাওয়ার আলাদা করে লিখতেছি, সূচকের মধ্যে করে ভেঙে লিখতেছি, 4 টু দি পাওয়ার মাইনাস r, যেহেতু এটা একটা নাম্বার, আর x টু দি পাওয়ার মাইনাস 2r। আশা করি বুঝতে পারছো, ওই যে 1/x স্কয়ার আছে তাকে x টু দি পাওয়ার মাইনাস 2 হিসাব করছি,
তারপরে আমি -2 সাথে আর গুণ করছি -2r হয়েছে। লাইনটাকে একটু যদি ফিনিশিং করি তাহলে 12cr 2 টু দি পাওয়ার, এখানে 2 স্কয়ার কল্পনা করি, যদি এখানে 2 স্কয়ার কল্পনা করি 4 কে, তাহলে কত পাবো আমরা 2r পাবো। তাহলে 2 2 মিলছে, তাহলে 12 মাইনাস আর -2r -3r, মানে সূচকের মধ্যে করে মিলগুলোকে যোগ করে দিতেছি যেহেতু গুণাকারে আছে। তাহলে x টু দি পাওয়ার এখানে কত 12 r আর এখানে -2r -3r পাবো, আর -1 হোল টু দি পাওয়ার r0 থাকলো। এবার প্রশ্ন মতে লাইনটা কি লিখবো, এটা সমান কত বলছে x³ বলছে, তাই না? হ্যাঁ x³ তাহলে লিখে ফেলি প্রশ্ন মতে x টু দি পাওয়ার 12 3r = x³। সো বুঝতেই পারছে x যদি আমরা তুলে দিই তাহলে 12 3r = আমরা কত পাচ্ছি 3। এখন এক কাজ করি 12 3 = 3r, তার মানে 3r = যদি এখানে বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 9, তাহলে r = 3। এখন r এর মান 3 আমরা কি করব, এইখান থেকে এই পর্যন্ত বসায় দেব, তারপর আমাদের সহগটা আমরা পেয়ে যাব। আমি জাস্ট r এর মান 3 এখানে বসায় দিই, তাহলে 12c3 2 টু দি পাওয়ার 12 3 ইনটু 3, তার মানে 3 থেকে কত 9, আমি সরাসরি 9 লিখলাম এখানে, ইনটু x টু দি পাওয়ার 12 3 থেকে 9 আর -1 হোল টু দি পাওয়ার 3। খেয়াল রাখতে হবে কিন্তু সব জায়গায় মান বসাতে হবে, কোনো জায়গায় বাদ দিলে হবে না। 12c3 মানে কত পাবো, এই মানটাও ছোট পাবো, 12c3 220, আর 2 টু দি পাওয়ার ওখানে কত থাকে 3 থাকে না, 9 থেকে 12 বিয়োগ করলে 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর x টু দি পাওয়ার কত থাকে 3। এখানে কিন্তু চিহ্ন একটা মাইনাস থাকবে, কারণ -1 এর উপরে পাওয়ারটা বিজোড় আছে, মাইনাস একটা চিহ্ন -1 থেকে যায়। এখন যদি লাইনটাকে ফিনিশিং করি তাহলে 220 এর সাথে তুমি যখন 8 গুণ করবা তাহলে এখানে পাওয়া যাবে অ্যানসারটা মাইনাস সামনে চলে যাবে -1760 x³ তাহলে x³ এর সহগ কত আসলো বলো, শুধুমাত্র -1760, কারণ x³ এর সহগের কথা বলছে না, তার মানে x³ ছাড়া বিবেচনা করবে, x³ ছাড়া কত আসছে আমাদের, সুতরাং আসলে লিখে দেব, অর্থাৎ x³ এর সহগ -1760। অনেকে যেটা বলছিলাম, অনেকে যে x এর টার্মটা এখানে লেখেই না যখন লাস্টে গিয়ে মানটা বসায়, তাদেরটাও কোনো সমস্যা না, একভাবে করলেই হবে। এই আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখন 5 নম্বরে চলে আসবো। 5 এর অঙ্কগুলো খুব মজার। 5 এর অঙ্কগুলোর কাহিনীটা কি, শুধু এখানে x বর্জিত পদ বের করতে বলছে, কথাটা একই, অর্থাৎ যে পদে x থাকবে না সেই পদটাই বের করতে হবে। একটা পদে x থাকবে না তার মানে কি, সেখানে x এর মানটা কত, x এর পাওয়ারটা কত 0, কারণ x টু দি পাওয়ার 0 মানে 1। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ যখনই বলবে x বর্জিত পদ, অথবা বলবে x মুক্ত পদ, অথবা বলবে ধ্রুব পদ, এরকম অনেক ভাষাতে কথাটা বলে, যেভাবেই বলুক না কেন ঘুরে ফিরে সব কথার মর্ম কথা একটাই, যে যেখানে x এর পাওয়ার থাকবে না, থাকবে না মানে কি 0 থাকবে, সেটাই হবে নির্ণয় পদ। তো আমরা প্রশ্ন মতে সব একই রকম ভাবে কাজ করবো, শুধুমাত্র প্রশ্ন মতে এখানে এসে x টু দি পাওয়ার কত ইউজ করবো, 0 ইউজ করবো। ব্যাপারটা কি বুঝতে পারছো? বাদ বাকি সব সিস্টেম একই রকম। আমি এইরকম সিস্টেমের কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক একটু করে দেখাই, তাহলে আশা করি তোমাদের আইডিয়াটা অনেক বেশি ভালো চলে আসবে। এই বর্জিত পদের অঙ্কগুলো পরীক্ষা আমাদের মাঝে মাঝে আসে, খ নাম্বারে আসে, এগুলো কিন্তু গ নাম্বারের অঙ্ক না। সো আমরা এখন যেটা করবো সেটা হলো 5 এর 1 নাম্বারটা, দেখা যাক এটাকে আমরা কিভাবে করে সলভ করতে পারি। কি দেখতে পাচ্ছি, 2x³ - 1x হোল টু দি পাওয়ার 12, 2x³ - 1x হোল টু দি পাওয়ার 12 কে কি বলছে, বিস্তৃতিতে x বর্জিত পদ এর মান বের করো। ওই একই কাহিনী, সুতরাং আমি tr+1 তম পদ বের করে নিই। দেখতে পাচ্ছ সূত্রটা ইউজ করার মাধ্যমে কতটা সুবিধা হচ্ছে আমাদের ক্যালকুলেশনগুলো। তাহলে ncr, এই যে x টু দি পাওয়ার n মাইনাস r, y বলতে মাইনাস সহকারে নিতে হবে, হোল টু দি পাওয়ার কত আমাদের এখানে r, ঠিক আছে। তাহলে এখানে ncr ভেঙে দেই, 2 টু দি পাওয়ার 12 মাইনাস r, x এরটাকে ভেঙে দিই, তাই 3 দ্বারা গুণ হবে, 3 12 36, 3r মাইনাস 1 হোল টু দি পাওয়ার r লিখে দিই, আর 1/x কে x ইনভার্স লেখা যায়, তার মানে x টু দি পাওয়ার মাইনাস r লিখে দিই। লাইনটাকে সোজাকে ভেঙে দেই, 12cr 2 to the power 12 minus r, x to the power 36, 3r আর একটার কাজ করলে 4r পাবো এখান থেকে, আর -1 হোল টু দি পাওয়ার r। এই তো, তাহলে প্রশ্ন মতে কি লিখবো, এই যে এটা সমান কি লিখবো, x to the power 0 লিখবো, কারণ তার এখানে বলছে x মুক্ত পদের কথা। ওকে, তাহলে এখন প্রশ্ন মতে লিখি
x টু দি পাওয়ার 36 মাইনাস 4r ইকুয়াল টু x টু দি পাওয়ার 0। এখানে 0 না, কিন্তু x টু দি পাওয়ার 0 হবে, কারণ x মুক্ত পদ বলছে, তার মানে সেখানে x থাকবে না, অন্য কিছু থাকবে। তার মানে তুমি যদি খালি শূন্য রেখে ফেলোতে তবে হচ্ছে না ব্যাপারটা। ওকে, এখন x টাকে তুলে দাও, তাহলে 36 কত পাচ্ছ বলো, 36 মাইনাস 4r ইকুয়াল টু 0। তাহলে এখানে 4r ইকুয়াল টু আমরা পাচ্ছি 36, তাহলে এখানে r এর মান 36 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত, 36 ডিভাইডেড 4 9, তাহলে আমরা এখান থেকে 9 পাচ্ছি। তাহলে এখানে r এর মান আমাকে কত বসাতে হবে, এখানে লাস্টে গিয়ে 9 বসাতে হবে। আমি এখানে 9 বসাই দিচ্ছি, এখানে 9 বসাই দিচ্ছি, সমস্ত r এর জায়গায় আমি 9 বসাই দিচ্ছি, আর কিচ্ছু না। ওকে, আমি লাইনটা এখানে শেষ করতেছি, ওপর থেকে মুছে দিই, কারণ এই লাইনগুলো আমাদের কাজে লাগে। এগুলো উপরে করবা কিন্তু, ঠিক আছে? আমি আর বারবার মুছতে যাচ্ছি না, দেখে এক ঢিলে 2 পাখি মেরে দিচ্ছি। তাহলে 12c9 এর মান পাচ্ছে 220 ইন্টু 2 টু দি পাওয়ার 12 মাইনাস 9 মানে 8, আর এখানে x টু দি পাওয়ার এই দেখো 4 নং 36 4 নং 36 মানে 36 বিয়োগ করলে কত, x টু দি পাওয়ার 0, আর x টু দি পাওয়ার 0 মানে কত 1। আচ্ছা লিখলাম, যাও। আর -1 এর উপর পাওয়ার 9 থাকলে -1 হবে, কারণ পাওয়ারটা বিজোড় আছে। x টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে এখানে শুধুমাত্র মাইনাস সামনে আসবে, 220 এর সাথে আমরা 8 গুণ করব, তাহলে এখানে একই आंसर দেখা যায় -1760। তাহলে এই 1760 এর মধ্যে কি কোনো x ছিল, কারণ x টু দি পাওয়ার 0 মানে তো 1, কোনো x কিন্তু ছিল না। যেহেতু এখানে কোনো x ছিল না, তার মানে এটাই কিন্তু সেই আমাদের নির্ণয় পথটা আমরা পেয়ে গেছি। এটা আমাদের ছিল 5 এর 1 নম্বর অঙ্কটা, বুঝতে পারছি আমরা? খুবই সহজ অঙ্কগুলো ছিল। এবার আমরা চলে আসবো আর কোনটা করা যায়, সবগুলো অঙ্ক একই রকম। 2 নাম্বার তোমরা পারবা, 3 নাম্বারটা তো পারবা, 4 5 2 3 4 সব একই রকম, তোমরা ঠিক এরকম এটা মধ্যে বের করতে পারবে, কোনো সমস্যা নাই। 2 3 4 একই রকম ভাবে এটা করে ফেলবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। খালি বিস্তৃতি করবা, করার পরে এই যেটা বলছে x বর্জিত পদ সব সময় এখানে প্রশ্নতে x টু দি পাওয়ার 0 লিখবা। আমি এখন তোমাদের একদম 5 করে দিই, 5 নাম্বারটা একটু উল্টা অঙ্ক দেখা যায়, তবে সমস্যা নেই, অঙ্কটা আমরা করতেই পারবো, করে দিই। তোমরা 2 3 4 করে ফেলাবে, ঠিক আছে? আমি 5 করে দিচ্ছি এখন। আমরা 5 এর 5 নাম্বারটা করতেছি, কি আছে এখানে দেখা যাক কোথায় সে 1/x² - x হোল টু দি পাওয়ার 18, 1/x² - x হোল টু দি পাওয়ার 18। এখান থেকে কি বলছে যে বিস্তৃতিতে ধ্রুবক পদটি বের করো এবং এর মান বের করো। ধ্রুবক পদ বের করতে হবে, অর্থাৎ ধ্রুবক পদ বলতে আসলে কোনটা x বর্জিত পদ সেটা আমাকে বোঝাচ্ছে তারা, অর্থাৎ যেখানে x থাকবে না, এবং সেই ধ্রুবক পদের আমাকে কি বের করতে হবে, মানটা বের করতে হবে। একই কাহিনী ঘুরে ফিরে। তাহলে আমরা সবার আগে tr+1 ধরে নিতে পারো, যে ধরে tr+1 পদটা হবে নির্ণয় ধ্রুবক। আচ্ছা যাই হোক, আর কি করি আগে, তম পদ NCR, তার মানে 10 না 18, পাওয়ার এখানে এই 18 আছে, আর 1/x বলতে আমাদের x² না, প্রথমটা x তারপরটা y, তার মানে 1/x² হোল টু দি পাওয়ার n মাইনাস r, মানে 18 মাইনাস r, y টু দি পাওয়ার y বলতে -x হোল টু দি পাওয়ার r, বুঝতে পারছো? এখন দেখা যায় এখানে কি থাকে, 10 18 cr x টু দি পাওয়ার -2 -36 মাইনাস প্লাস 2r হবে, আর এখানে কি থাকে, এখানে আমরা পাচ্ছি -1 টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার r। দেখো বুঝলা কিনা, আমি জাস্ট এই পাওয়ারটাকে ভেঙে দিচ্ছি, x টু দি পাওয়ার -1 আছে না, -1 টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার r একই তো ব্যাপার। এখন এখানে যদি কাজ করি তাহলে কি থাকে, 18 cr -1 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার -36, একটা দুইটার যোগ করলে 3r। প্রশ্ন মতে কি পাবো, x টু দি পাওয়ার -36 প্লাস 3r ইকুয়াল টু, যেহেতু বর্জিত পদ বলছে তার মানে কোনো x এর কোনো কিছু থাকবে না, x টু দি পাওয়ার 0, সো x তুলে দিলাম, তাহলে -36 প্লাস 3r ইকুয়াল টু 0, তার মানে আমি 3r ইকুয়াল টু প্লাস 36, তার মানে 3 12 36, তার মানে r এর মান কত পেলাম 12। কিন্তু তাই বের করতে বলছে কোথায় লাইনটা, হ্যাঁ ধ্রুবপদটি বের করো এবং এর মান নির্ণয় করো। ধ্রুবপদ তাহলে কত হবে, n+1 r+1, তার মানে কি 12+1, তার মানে কি 13তম পদ হবে সেই নির্ণয় ধ্রুবপদ। সুতরাং আমরা লিখি
আর প্লাস ওয়ান বা 12 প্লাস ওয়ান ইকুয়াল টু 13 পদ, ধ্রুব পদ। এখন সেই ধ্রুব পদটা আমাকে বের করার কথা বলা হচ্ছে, তো একই কাহিনী আর এর মান খেলে বসাই দিবে। এই জন্য বললাম যে সবগুলো অঙ্ক ঘুরে ফিরে একই রকম অঙ্ক। আমরা আর এর মান 12 এখানে বসাই দিই, সমস্ত আর জায়গায় আর এর মানটা বসাই দিব। এই লাইনের মধ্যে মানটা বসাবো, উপরের লাইনগুলো মান বসানো যায়, দেখতে খারাপ লাগে এই আর কি। তাহলে এখানে 18c আর এর মান 12 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার মাইনাস 36 প্লাস আর এর মান 3 12 36। ওকে, এখান থেকে x মুক্ত পদ পাওয়া যাবে। 18c 12 এই মানটা অনেক বড় পাবো। 18c 12 এই মানটা পাচ্ছি আমরা কত? 18564। কত বড় মান? 18564, ঠিক আছে তো 564, ঠিক আছে। এখানে কিন্তু -1 টু দি পাওয়ার জোর আছে, -1 এর কোনো কিছু থাকবে না, আর এখানে x টু দি পাওয়ার 0 থাকবে, x টু দি পাওয়ার 0 মানে 1। সো শুধুমাত্র থাকবে 18564, এটাই আমাদের সেই বর্জিত পদের মান। বুঝতে পারছি? সো আমরা বুঝতে পারলাম 13 নম্বর পদ হবে তার ধ্রুব পদ, মানে বর্জিত পদটা যেটা x মুক্ত আছে। সো আমাদের কাজটা হয়ে গেল। এইবার আমরা আর কোনটা করতে পারি? সবগুলো অঙ্ক তো একই রকম অঙ্ক। 6 নাম্বার 7 নাম্বারটা তোমরা পারবা, তবে আমি 8 নাম্বারটা তোমাদের একটু দেখায় রাখতেছি, একটু কনফিউজড লাগতে পারে 8 নাম্বারটা। এখানে তো 3টা পদ আছে, তাহলে এইটা কিভাবে বিস্তৃতি করব? করা যাবে, সমস্যা নেই। আমি এটা করবো না, তোমাদের একটু ডেমোটা আমি একটু দেখায় রাখি, যেন তোমরা নিজেরাই করতে পারো। সবগুলো অঙ্ক একই কাহিনী, কোনো চেঞ্জ নাই। এটা কত নাম্বার? 8 নাম্বার অঙ্কটা কি আছে? x স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই x স্কয়ার আছে, তাই না? হোল টু দি পাওয়ার 6। ভাবতে পারো ভাই এত কম পাওয়ার দিছে, আসলে কম পাওয়ার দেয় নাই, পাওয়ার ঠিকই দিছে। দেখো কিরকম, এই ভেতরে তুমি চাইলে এটাকে a স্কয়ার প্লাস 2a b প্লাস 1 বাই b স্কয়ার এভাবে লিখতে পারো না? হ্যাঁ ভাই, লেখা তো যায়, কারণ x স্কয়ার ইকুয়াল শুধু প্লাস 2 একে প্লাস 2 থাকবে। তাহলে লিখে লাভটা কি হবে? লাভটা কি হবে? a প্লাস b হোল স্কয়ার হলো না ব্যাপারটা? হইলো? এখন পাওয়ারটা গুণ করে দাও, তার মানে x প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার 6 দুগুণে কত? 12। এইটা তোমার মেন লাইন। দেখো এখন কিন্তু বড় বড় হয়ে গেছে। এখন জাস্ট এটাকে তুমি যেভাবে করতে বলো সেভাবে করবা। এখানেও কি বলছে? ধ্রুবপদ বের করো এবং পদটির মান বের করো। তাহলে প্রথমে টি আর প্লাস 1 পদ বের করে নেবে, প্রশ্ন মধ্যে x টু দি পাওয়ার 0 লিখবা, সেখান থেকে r এর মান বের করে r এর মান সেখানে বসায় দিবা, দেখবা তোমার দুইটা মানই বের হয়ে গেছে। সো আশা করি এটা আমাদের কাছে কমপ্লিট। এটা আমি এর করতেছি না, এবার আমি 9 নাম্বারটা করে দিচ্ছি। অঙ্কটা তোমাদের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে, তবে এই অঙ্কগুলো 9 10 অঙ্কগুলাই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে লাইনগুলো সাজিয়ে ডিজাইন বানিয়ে দিয়েছে। কে এর কোন মানের জন্য একটা রাশি দেওয়া আছে, এর বিস্তৃতিতে x বর্জিত পদ 405 হবে। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। অঙ্কটা শুধুমাত্র বুয়েটে আসছিল, তারপরে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অঙ্কটা জেনে রাখা লাগবে তোমাদের। তো আমরা এখন করবো 9 নাম্বারটা। দেখা যাক এখানে কি আছে। লাইনটার প্রথমে দেখতে পাচ্ছি রুট x মাইনাস কে বাই এক্স স্কোয়ার, তাই না? হোল টু দি পাওয়ার 10, কে বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 10। এখান থেকে মোট কথা যেটা, সেটা হলো বিস্তৃতিতে x বর্জিত পদ প্রথমে বের করতে হবে। পরে প্রশ্নমতের মধ্যে আমরা একটা সিস্টেম করে নিই, 405 নিয়ে পরে ভাবা যাবো। আগে আমরা x বর্জিত পদের কাহিনীটাকে সিস্টেম করে ফেলাই, ঠিক আছে? তো ওই একই কাহিনী, টি আর প্লাস 1 তো পদ আমরা বের করি। হ্যাঁ বলো, সূত্রটা কি লিখবা? NCR x তো আমাদের রুট x হোল টু দি পাওয়ার n মাইনাস r, y বলতে মাইনাস কে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার r। ওকে, আচ্ছা ওগুলো থাকবো, ওগুলো সূচকে ভেঙে দেবে পান না। রুট করলে পাওয়ার হাফ 10 মাইনাস r মাইনাস 1 হোল টু দি পাওয়ার r, কে টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার মাইনাস 2। আশা করি এগুলো বুঝো, কারণ 1 বাই x স্কয়ার কে x টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায়, আর x টু দি পাওয়ার মাইনাস 2 এর সাথে পাওয়ার r কে গুণ করলে মাইনাস 2 আর হবে। একটু লাইনটাকে সাইজ করতে হবে। x টু দি পাওয়ার 10 মাইনাস r বাই 2, এটা গুণ করে দিলাম, তার সাথে আবার এটাকে যোগ করে দেই, তারপর মাইনাস 2r পাচ্ছি এখান থেকে। আর এখানে কে টু দি পাওয়ার r থাকে আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার r থাকে। প্রশ্ন মতে এই পুরাটা আমি কলটা x টু দি পাওয়ার 0 লিখব। x টু দি পাওয়ার 10 মাইনাস r by 2 মাইনাস 2r ইকুয়াল টু x টু দি পাওয়ার 0। দুটো x কে তুলে দিই,
থাকলো আমাদের এখানে 10 মাইনাস আর বাই 2 মাইনাস 2r ইকুয়াল টু 0। এখন এক কাজ করি আমরা, 2rটাকে বসে পাঠাই, 10 মাইনাস আর বাই 2 ইকুয়াল টু 2r। কোন কোন যদি গুণ করে দেই তাহলে এখানে পাবো 4r ইকুয়াল টু 10 মাইনাস r, তার মানে 4r প্লাস r ইকুয়াল টু 10। তাহলে এখানে আমরা পাচ্ছি 5r ইকুয়াল টু 10, তার মানে r এর মান কত পাইলাম 2, r এর মান আমরা কত পাইছি 2 পাইছি। এইবার আমরা এই যে r এর মানটা পাচ্ছি 2, এই r এর মান 2 যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু আমরা বর্জিত পদটা কিন্তু জানতে পারলাম। জানার পরেও কিছু কাহিনী আছে, আগে এটা জেনে নিই আগে, তারপরে কাহিনীতে আসা যাবে। তো আমি জাস্ট খালি এখানে 2 লিখে দিব, আমাদের কাজ কমপ্লিট হবে। 2 লিখে দিই, এই লাইনগুলোতে মান বসাই দিব। তো আমি পাচ্ছি, মান বসাচ্ছি 10c, r এর মান 2 বসাচ্ছি সমস্ত জায়গায়, x টু দি পাওয়ার 10 মাইনাস 2 বাই 2 মাইনাস r এর মান 2 দুই গুণা 4 পাবো, তাই তো, k টু দি পাওয়ার 2 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2। সমস্ত r এর মান আমি 2 বসাই দিলাম, যেখানে যেখানে r ছিল, কোনো কিছু আর বাজ বিচার নাই। তার 10c2 মানে কত আসে আগে তা দেখা যাক। 10c2 মানে আমরা পাচ্ছি 45। আর যদি উপরে পাওয়ারটাকে কাজ করি তার মানে আমি পাচ্ছি 8 বাই 2 মাইনাস 4। এখানে কাজ করলে এই যে এই পুরো পাওয়ারটার মধ্যে কাজ করি তাহলে x টু দি পাওয়ার আমরা 0 পাবো, ঠিক আছে। আর এখানে k স্কয়ার মাইনাস 1 এর উপর হোল স্কয়ার মানে খালি 1, তার মানে পাইলাম কত 45k স্কয়ার, কারণ x টু দি পাওয়ার 0 মানে 1। কিন্তু তার একটা কথা বলছে যে এই 45k স্কয়ার যে x বর্জিত পদ, সেই পদের মান 405। তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু আমরা কত দেখব 405। দেন আমরা সেখান থেকে k এর মান বের করব, কারণ তারা প্রথমেই বলছে k এর মান কত হলে বা k এর কোন মানের জন্য এটা সমান ওইটা, ওইটা সমান এটা। তো এই জন্য আমি প্রশ্ন মতে লিখব 45k স্কয়ার ইকুয়াল টু, মানে আমি আবারও প্রশ্ন মতে লিখব 45k স্কয়ার ইকুয়াল টু 405। ওকে, কোশ্চেনটা পড়ো তাহলে বুঝতে পারবে যে আমি কি করতেছি। প্রশ্ন মতে 45k স্কয়ার ইকুয়াল টু 405 আছে, তার মানে 45 দ্বারা যদি ভাগ করে দেই, তারপর যদি স্কয়ারের পরিবর্তে আমি প্লাস মাইনাস রুট ইউজ করি, সেই ক্ষেত্রে 405 ভাগ 45 9 পাবো, প্লাস মাইনাস রুট ইউজ করলে আমি 3 পাবো, মানে রুট করলে, ঠিক আছে। সো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এই পিসটা মোটামুটি সবগুলো আছে কমপ্লিট। এবার আমরা আসবো 6 এর 1 নাম্বারটাতে। ওকে, তোমরা কিন্তু যেগুলো আমি করতে বললাম সেগুলো তোমরা কিন্তু করবা, তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হবে। সো আমরা দেখব 6 এর 1 নাম্বার অঙ্কটার মধ্যে কি আছে, x - 1x হোল টু দি পাওয়ার 2n। বাহ, এর পাওয়ারটা দেখো অন্যরকম স্টাইলের, x - 1/x হোল টু দি পাওয়ার 2n। আচ্ছা, এরপর কি, এর বিসিতে x বর্জিত পদ বের করো। ঠিক আছে, বের করি, সমস্যা কি। সুতরাং tr প্লাস 1 তম পদ কি লিখবো, n কত আমাদের বর্তমানে 2n, বুঝতে পারছো, cr x টু দি পাওয়ার n মাইনাস r, তার মানে 2n মাইনাস r, y মাইনাসটা সহকারে নিব টু দি পাওয়ার r, বুঝতে পারছো। তাহলে এখানে পাচ্ছি 2n cr x টু দি পাওয়ার 2n মাইনাস r মাইনাস 1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার মাইনাস r, 1/x কে ইনভার্স করে ফেললাম। 2n cr, তোমরা কিন্তু আমার n লেখার আর লেখা গুলিয়ে ফেলো না, আর আমি একটু টান দিই, আর n এ কোনো টান দিই না, কিন্তু অনেকের কাছে n লেখা আর লেখা এরকম মনে হবে। মাইনাস আর কাজ করলে মাইনাস 2r পাচ্ছি, আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার r পাচ্ছি। প্রশ্ন মতে এটা সমান কি লিখবো 0, কারণ x টু দি পাওয়ার 0 লিখবো, কারণ x বর্জিত পদ বলছে। তো লিখি, প্রশ্ন মতে x টু দি পাওয়ার 2n মাইনাস 2r ইকুয়াল টু x টু দি পাওয়ার 0। x তুলে দেই, তাহলে 2n মাইনাস 2r ইকুয়াল টু 0। সো ঘুরে ফিরে আমরা 2n ইকুয়াল টু 2r কাটাকাটি করলে n এর মান আমরা কত পাইলাম, r পাইলাম। বর্জিত পদ বের করতে বলছে আবার নাকি, তাহলে তো আমাদের পদ বের করার জন্য মান বসাইতে হবে, সমস্যা নেই। আমরা খালি ওই যে মানটা পাচ্ছিলাম আমরা n এর যে মানটা, ওই r এর জায়গায় আমরা খালি n লিখে দিই, তাহলে আমাদের মানটা শেষ হয়ে যাবে। ওকে, r এর জায়গায়, কারণ আমি r এর মানে n পাচ্ছি, যদি আমি এখানে n বসায় দেই তাহলে সমস্ত r এর জায়গায় আমাকে খালি n লিখতে হবে। হ্যাঁ, এখন উপরে মুছে কাজটা করে ফেলে তাহলে হয়ে যাবে। তাহলে আমি এখানে পাচ্ছি 2n cn, আর এখানে তো x টু দি পাওয়ার আমরা কত পাচ্ছি 0, আর এখানে -1 হোল টু দি পাওয়ার n পাচ্ছি।
x এর উপরে 0 মানে তো 1, সেদিকে আমাদের চিন্তা নাই। তাহলে 2n cn এইটাকে কি করব আমরা? তোমাদেরকে একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম, ncr ইকুয়াল টু, সূত্রটা কি ছিল? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। ঠিক এই সূত্রটা আমরা ঠিক এইখানে এসে ইউজ করব। ncr ফ্যাক্টোরিয়াল n বলতে কি? 2n হোল ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, r কত আমাদের নিচের কত? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r, n কত আমাদের? 2n, r কত আমাদের? n হোল ফ্যাক্টোরিয়াল। আর এখানে -1 হোল টু দি পাওয়ার n ছিল থাকলো, আর এটা তো 0 1 থাকলোই, 1 লিখে রাখ। তাহলে এখানে যদি কাজ করি তাহলে এখানে উপরে পাচ্ছি 2n হোল ফ্যাক্টোরিয়াল, নিচে পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল, বিয়োগ করলে পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল ইনটু -1 হোল টু দি পাওয়ার n। এটাই আমাদের নির্ণয় অ্যানসার। আমি আবার বলতেছি, আমি কিন্তু ঠিক এইখান থেকে এখানে যখন আসছে তখন আমি এই সূত্রটাকে এখানে ইউজ করছি, ncr n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল, তারপরে যোগ বিয়োগ করে যা হয় তাই। এবার আমরা ঠিক এই রকম অঙ্কটার মতো করে একটা অঙ্ক করব, সেটা হলো 6 এর 2 নম্বরটা, এবং এটা আমাদের আজকের লাস্ট অঙ্ক। এরপরে আমরা এই অধ্যায়টা আরো একটা পার্ট করব, তাহলে আমাদের এই অধ্যায় কমপ্লিট। এরপর অধ্যায়টা দেখা যায় কয়টা পার্ট হয়, তবে এই অধ্যায়টা 2টা পার্টে শেষ হয়ে যাবে। আমরা এখন করব 6 এর 2 নম্বর অঙ্কটা। এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলা যায়। p এবং q ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার p, ওকে, ইনটু আর কি আছে 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার q, 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার q। এখন একটা কাজ করি, আমরা একটু দেখো কিভাবে করে কি করতে পারি। p ছিল, p থাকলো, একটু লসাগু করি, তাহলে এখানে কি হচ্ছে x প্লাস 1, এটাকে 1 প্লাস x আকারে গুছিয়ে লিখলাম, মানে লসাগু করলাম এক কথায়। উপরে q ছিল, q থাকলো, এই কিউটা তো দুইটার উপরে আছে, দিয়ে দেই, দুজনকে ভাগে কিউ দিয়ে দেই। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ। এই 1 প্লাস এক্স বেজ মিল থাকলে গুণের বেলায় দুইটা পাওয়ার কি হবে? যোগ হবে, তার মানে p প্লাস কিউ এক্স টু দি পাওয়ার কিউ। মানে কি বুঝো না? এই যেমন যে এক্স স্কোয়ার এক্স কিউ গুণ করলে কি হবে? এক্স টু দি পাওয়ার 5, কেমনে 2 এবং 3 যোগ করে এরকম, দুইটাতে বেস ঠিক আছে, তাহলে গুণের বেলায় দুইটা পাওয়ার যোগ করে দিলাম, এগুলো তো জানোই। এখন এখানে এটা কত সিম্পল করলাম, কিন্তু এখানে খেলাটা কোথায়? খেলাটা হলো তারা যেটা বলছে যে এর বিস্তৃতিতে x বর্জিত পদ মান বের করা। বর্জিত পদটি r প্লাস 1 এ কাজ করতে হবে, বুঝতেই পারছি, কিন্তু এই বর্জিত পদের মধ্যেও কিন্তু x টু দি পাওয়ার q কিন্তু থেকেই যাবে, কথাটা বুঝো, কারণ x টু দি পাওয়ার q কিন্তু নিচে আছে, এটা তো কন্টিনিউয়াসলি এরকম করে হতেই থাকবে পদটা, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু এই x টু দি পাওয়ার q যেহেতু নিচে থাকতেছে, প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু x টু দি পাওয়ার q কিন্তু থেকেই যাবে। আমি একটা লাইন লিখবো, ধরি এই যে মানটা দেখতে পাচ্ছি, এই উপরেরটা আমরা কাজ করবো, কারণ উপরেরটাকে বিস্তৃতি করা সম্ভব এবং উপরেরটাতে পাওয়ার আছে এবং দেখতে পারফেক্ট। ধরি এই যে এটা এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার q আছে, এখানে তোমাকে লিখতেই হবে। ধরি 1 প্লাস x q প্লাস অর্থাৎ p প্লাস q এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার q, এই যে নিচেরটা বিদ্যমান। সো এখন আমি tr প্লাস 1 তম পদ বের করি, এগুলা মুছে দিলে চলবে, এগুলো আমার আপাতত কাজে লাগতেছে না। সুতরাং tr প্লাস 1 ইকুয়াল টু, এই যে এটা n, এটা n না, ncr, তার মানে p প্লাস কিউ সি আর, এটা তো নাই 1, তো লিখে লাভ কি? আচ্ছা 1 টু দি পাওয়ার যদি আমি এখানে লিখি তাহলে এখানে কিছুই থাকে না, শুধুমাত্র x টু দি পাওয়ার r বলতে আমাদের এখানে কত? শুধু r, ঠিক আছে। যেহেতু এখানে 1 আছে সেহেতু আর x এখানে থাকবেই না, বুঝতেই পারছো, শুধু এখানে y, ওই যে একদম প্রথম যে সূত্রগুলো 1 প্লাস y হোল টু দি পাওয়ার n, সেই সূত্র এখানে ইউজ করতেছি, ncr y টু দি পাওয়ার r, ncr y টু দি পাওয়ার, কারণ প্রথম পদ কিন্তু 1 আছে। আমি বলছিলাম 1 ছাড়া যদি অন্য কিছু থাকতো তখন আমি x এবং y এর ব্যাপারটাকে বিবেচনা করতাম, কিন্তু এখানে 1 আছে এজন্য শুধু y টু দি পাওয়ার r। এখন এখানে তো ব্যাপারটা বুঝতেই পারছো। এখন তাহলে প্রশ্ন মতে যেহেতু আমরা বুঝতেই পারছি এটা সম্মিলিত পদ, যেটা আমরা লিখছিলাম যে এত এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ x টু দি পাওয়ার q থাকবে, তাহলে যদি এইখানে x টু দি পাওয়ার q এর সম্মিলিত পদ বা বিদ্যমান পদ হবে p প্লাস q c q বাই
এক্স কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ। দেখো এই লাইনটাকে লেখা তোমরা ঠিকঠাক মতো করে বুঝতে পারলা কিনা? জাস্ট খালি এখানে যেখানে আর ছিল সেখানে খালি আমরা কিউ ইউজ করলাম, কারণ এখানে ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার কিউ কিন্তু নিচে কিন্তু ঝামেলা করতেছিল, এটাকে খেয়াল রাখতে হবে তোমাকে। তাহলে এখন শুধুমাত্র যেহেতু আমাকে কি বের করতে বলছে যে এক্স বর্জিত পদ, তার মানে এই যে দেখতে পাচ্ছ এক্স টু দি পাওয়ার কিউ, এটা ছাড়া আমাকে হিসাবটা করতে হবে। এক্স টু দি পাওয়ার কিউ ছাড়া হিসাব করবে, এক্স টু দি পাওয়ার কিউ ছাড়া যদি আমি হিসাব করি, এক্স টু দি পাওয়ার কিউ ছাড়া কে আছে? এই যে শুধুমাত্র পি প্লাস কিউ সি কিউ এটা আছে, শুধু এটাকে এখন আমি কাজ করবো যা আমাদের অঙ্ক কমপ্লিট করে দিবে, আর কোনো ঝামেলা নাই। তাহলে এখন লিখি, সুতরাং এক্স বর্জিত পদ হবে পি প্লাস কিউ, এটা সারা হিসাব করবো সি কিউ। এখন এখানে যদি সূত্রটা ফেলি, এনসিআর সূত্রটা কি মনে করে দেখো, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। এই যে এটা এন লিখলাম, পি প্লাস কিউ এন, আর কত কিউ হোল ফ্যাক্টোরিয়াল। এখন যদি এখানে কাজ করে দেই তাহলে পি প্লাস কিউ হোল ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল, আর কিউ কিউ কাটলে এখানে কি থাকবে? পি ফ্যাক্টোরিয়াল। খুব সুন্দর একটা মান পাইলাম। তাহলে নিচে কি পাইলাম? পি ফ্যাক্টোরিয়াল বাই কিউ ফ্যাক্টোরিয়াল, এগুলো কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমাদের অঙ্ক কমপ্লিট। খুবই সোজা একটা অঙ্ক ছিল। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এরপর আমি আর আজকে অঙ্ক করবো না, কারণ ইফতারের সময় হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, সবগুলো অঙ্ক আমাদের কমপ্লিট। যতগুলো অঙ্ক করতে আসলাম, যেহেতু আমি 2টা পার্ট করে করবো, আর বিশেষভাবে তোমাকে আবারও বলতেছি, যে অঙ্কগুলো তোমাদের আমি করতে বললাম সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই করবা, কোনো অঙ্ক কিন্তু বাদ দিও না। এছাড়াও একটা অঙ্ক যদি পারো ট্রাই করো, যেমন 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো আমি করলামই না, সেগুলো তোমরা 9, 10 করে আসছো। আর তাছাড়া প্রথমে তো আমি একটা অঙ্ক দেখাইলাম কিভাবে করতে হয়, সেগুলো তোমরা পারবা। আর 4 এর মধ্যে 5 এর মধ্যে যে অঙ্কগুলোর কথা তোমাদের আমি করতে বলছি সেগুলো তোমরা করবা। আর 6 অঙ্ক করে দিলাম। আগামী দিন থেকে 7, 8 বেশি অঙ্ক করতে হবে না, তবে আগামী দিনে একটা অঙ্ক আছে খুব মারাত্মক অঙ্ক, 11-এর 4 নম্বর অঙ্কটা, সেই একটা অঙ্ক, এটা পরীক্ষার মধ্যে যদি না আসে প্রশ্ন ছাপানো হইব না। যাই হোক, সো আগামী দিনে সেই অঙ্কটা করবো, আর অন্যান্য কিছু অঙ্ক করবো, কিছু এক্সট্রা অঙ্ক আগামী দিন করে দিব, যেন আমার একটা আইডিয়া আসে। শেষ হয়ে যাবে আর তাই। সো ভালো করে শেষ করে রেখো। আজকে এই পর্যন্তই, বাই।